Okay, hello ladies and gentlemen, welcome back. This is another and new live class. আপনাদের সকলকে স্বাগতম, সুস্বাগতম। সকলে যুক্ত হবেন যত দ্রুত পারেন। অনেক দিন পর আপনাদের সাথে ক্লাসের মাঝে এসেছি। ওকে, হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর মনে হয় ক্লাসে আসছেন, সবাই একটু জড়তা কাটিয়ে আসবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়াবো আপনাদেরকে। যুক্ত হবেন উইদিন শর্ট টাইম। যারা যুক্ত হতে চাও, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমি তোমাদের সম্ভাষণগুলো, তোমাদের কমেন্টগুলো আমি ক্লাস শেষে পড়ে নেব, এখন আর পড়তে পারছি না। ঠিক আছে, যারা আছো একটু দ্রুত। আশা করি সকলে খুব ভালো আছো, সুন্দর আছো। সবাই যুক্ত হও, অ্যাট ফার্স্ট যুক্ত হও। ওকে, আমি তোমার ইরেজারটা বুঝে নিই। কোনো সমস্যা হলে বলবা। ওকে, থ্যাংক ইউ। যারা যুক্ত হওয়ার এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে নিয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ। তো আমরা যেখানে শেষ করেছিলাম তোমাদের সাথে লাস্ট ক্লাসটাই, সিস্টেমে ইন্টারাপশন হয়ে গেছিল, সেদিন বৃষ্টি হচ্ছিল। তারপর আর আমি একটু বিশেষ কারণে আর ক্লাসে আসেনি আর কি। তো যাই হোক, মেন ফ্যাক্ট যেটা দাঁড়াইছে, গাউসের সূত্রে আমাদের একদম লাস্টের অংশে একটু কিছু জিনিস বাকি ছিল। তো তোমাদেরকে একটু আমি বলি, আমি গাউসের সূত্রে বেসিক ভাই তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আমি আজকে একটু অ্যাপ্লিকেশান শেখাবো, এবং আরও একটা ব্যাপার বলি, রিয়েলিস্টিকভাবে অ্যাপ্লিকেশান শেখাবো। এবং গাউসের সূত্র নিয়ে তোমাদেরকে বলি, গাউসের সূত্র খুবই সহজ, এর অ্যাপ্লিকেশানটাও সহজ, বাট ইট সিমস টু বি লিটল বিট হার্ডার অ্যাট ফার্স্ট গ্ল্যান্স। প্রথমে এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। সবচাইতে বড় ব্যাপার বলি, 99% স্টুডেন্টরা হয় গাউসের ল পড়ে না অ্যাপ্লিকেশান, অথবা পড়লেও মুখস্থ করে। সেটা তোমরা ইন্টারনেটে ছড়িয়ে থাকা অসংখ্য ভিডিও দেখে আমার ভিডিওর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবা। তো যাই হোক, মূল ঘটনাটা বলি। আমি তোমাদেরকে প্রথম যে জিনিসটা বলি, আমি তোমাদেরকে গাউসের ল শেখাই দেবো। আমার ক্ষেত্রে একটু তোমাদের প্রথম কঠিন মনে হতে পারে, কারণ এই জিনিসটার সাথে তোমরা পূর্বে পরিচিত ছিলে না। বাট আমি এটা কথা দিচ্ছি, শেষ পর্যন্ত তোমরা বিষয়টা ফিল করতে পারবে। এবং আলটিমেটলি গাউসের ল একটা খুব ইফেক্টিভ ল। ইলেকট্রিক্যালে, তড়িৎ বিজ্ঞানে গাউসের ল ছাড়া আমরা অনেক কিছুই অসম্পূর্ণ। মানে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়, ভোল্টেজ নির্ণয়, এগুলো আমাদের জন্য টু মাচ টাফ হয়ে যাবে আর কি। তো চলো আর কথা না বাড়াই, শুরু করে দিচ্ছি। তো আমি কিন্তু তোমাদেরকে একটু গতদিন বলছিলাম যে গাউসের লয়ের এলিজিবিলিটি, যে গাউসের ল কোথায় প্রয়োগ করা যাবে। তো একটু বলি, গাউসের ল ইউ ক্যান অ্যাপ্লাই এভরিওয়্যার। গাউসের সূত্র তুমি যে কোনো চার্জের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবে তড়িৎ ক্ষেত্র বের করার সময়। ইট মে বি পয়েন্ট চার্জ, ইট মে বি ডিস্ট্রিবিউটেড চার্জ। এটা পয়েন্ট চার্জের ক্ষেত্রেও হতে পারে, ডিস্ট্রিবিউটেড বা বন্টিত চার্জের ক্ষেত্রেও হতে পারে। তবে আমরা ডিস্ট্রিবিউটেড চার্জ আবার দুই ধরনের হয়, বুঝছো? একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। একটা প্রতিসম আর একটা অপ্রতিসম। যেমন এই জিনিসটার দিকে তাকাও, এটা কিন্তু একটা প্রতিসম জিনিস। কেমন? আমি যদি এটাকে দুই ভাগ করি এইভাবে, তাহলে দুই দিকে এইভাবে যদি কাটি, নিশ্চয়ই এইভাবে এমন একটা রেখা আছে যেটা কাটলে এপারও যে অংশ থেকে এপারে। আবার এটাকে ঠিক এইভাবেও আমি যদি, এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গায় এই দিক কাটলে হবে না, কিন্তু এমন একটা রেখা আছে যে বরাবর কাটলে এটাকে দুই ভাগে ভাগ করা যাবে। তো এটা কিন্তু একটা সিমেট্রিক। তোমরা পড়েছো, তোমরা বায়োলজিতে পড়েছো, প্রতিসমতা পড়েছো আর কি, অডিও। তারপর এই টাইপের বিভিন্ন প্রতিসাম্য ছিল আর কি, আমি জানি না কি কি নাম যেন এখানে ছিল আর কি সব। তো যে জিনিসটা একটু বলি তোমাদেরকে, এটা মানুষও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা আমাকে যদি এইভাবে কাটা হয়, ওয়াই অক্ষের রেসপেক্টে আমার কিন্তু দুই দিকে সমান হয়ে যাবে, মিরর চলে আসবে। তো মূল ঘটনাটা বলি, গাউসের সূত্র আবারও বলছি, আমরা মেইনলি ব্যবহার করবো, আমরা এতদিন তড়িৎ ক্ষেত্র বের করছি, প্রাবল্য বের করছি, এটা হচ্ছে বিন্দু চার্জের জন্য। তো বিন্দু চার্জের জন্য প্রাবল্য বের করছি কুলম্বের সূত্রের সাহায্যে।
তো একটু কথাটা আগে ভালো করে শুনবা। তো একটা বিন্দু চার্জের জন্য আমরা প্রাবল্য বের করতে পারি, একাধিক বিন্দু চার্জ দিয়ে থাকলেও সমস্যা নেই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কোনো বিন্দুতে প্রাবল্য বের করে শেষে ভেক্টর সাম করে নিট প্রাবল্য বের করতে পারি। এগুলো বিচ্ছিন্ন কয়েকটা বিন্দু চার্জ থাকলেও প্রবলেম নেই, কিন্তু যখন আমাদেরকে এরকম দিয়ে হবে একটা কন্টিনিউয়াস চার্জ, কন্টিনিউয়াস চার্জ কেমন, এরকম না, এই যে একটা দুটো এরকম না, ধরো এরকম নেই, এরকম প্রচুর মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর পরে এত বেশি চার্জে, সেক্ষেত্রে তোমার কিন্তু এই প্রত্যেকটা চার্জের জন্য ধরো এই পয়েন্টে একটা তড়িৎ ক্ষেত্র পাবা, এই চার্জের জন্য এই চার্জের জন্য, কিন্তু এইটার ক্ষেত্রে তুমি যদি এখন তড়িৎ ক্ষেত্র বের করতে চাও আলাদা আলাদা করে, এটা তোমার জন্য টু মাচ টাফ, এটা কঠিন হয়ে যাবে। তাহলে যদি কন্টিনিউয়াস বিন্দু চার্জ থাকে সেক্ষেত্রেও আমরা সাধারণ কুলম্বের সূত্র না ফেলে গাউসের সূত্র অ্যাপ্লাই করব। আবার আরেকটা বললাম যে সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন তোমরা নামগুলোই মনে রাখো, সমস্যা কি, যেমন লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, একটা তারের উপর একটা তারের উপর চার্জ দিছো, চার্জ তারের উপর ছড়াই গেছে, এটাকে আমরা বলি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, লাইন থেকে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। তারপরে তোমার ধরো এরকম একটা তল, এদের একটা তল, এই তলে চার্জ দিছো, এই তলে চার্জটা সরে গেছে এরকম ভাবে, তো এটাকে আমরা বলি প্লেন বা এরিয়াল, এরিয়া থেকে এরিয়াল আসতে, বুঝছো, এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে লিনিয়ার, এটা এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন। আর একটা আছে এদের গোলক, তো গোলকটাও কিন্তু এটা প্রতিসম জিনিস, তো গোলকের উপর চার্জ দিলে চার্জগুলো প্রতিসমভাবে ছড়িয়ে পড়ে। কথাগুলো আগে শুনতে হবে, তোমরা ক্লাস অনেক করেছো আমার কাছে, সবগুলো কথাকে আমি মিলাই দিচ্ছি। তোমার এক ভাই আমি বলছিলাম যে আমরা যখন কোনো বস্তুতে চার্জ দিই তখন চার্জ বস্তুটার পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। এখন এটা সুষমভাবে ছড়াবে না অসমভাবে ছড়াবে, এটা নির্ভর করে বস্তুটা দেখতে কেমন তার উপর, বস্তুর পৃষ্ঠ কেমন তার উপর। যেমন এই গোলকটা যদি সুষম হয়, এই পৃষ্ঠটা যদি সুষম হয়, তাহলে চার্জগুলো সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে তোমরা একটু মনে রাখবে সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনে আমরা এই তিনটে শেপকে চিনে রাখি, তাহলে 99 আমাদের সিলেবাসের 100%, অনার্স লেভেলের 90% হয়ে যাবে আর কি। তো একটু দেখো, একটা হচ্ছে প্লেন চার্জ ডিস্ট্রিবিউশন বা এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন, একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, আর একটাকে বলতেছি ভলিউম, এদের গোলকের ক্ষেত্রে। তাহলে আমরা আবারও বলতেছি আমাদের মেন কাজ হচ্ছে কোনো স্থানে চার্জ থাকলে তার চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এই তড়িৎ ক্ষেত্রের জন্য আশেপাশের বিন্দুতে আমরা প্রাবল্য এবং বিভব বের করি। এখন ওই চার্জটা যদি বিন্দু চার্জ হয়, একটা বা একাধিক বিন্দু চার্জ হয়, তাহলে কুলম্বের সূত্র। কিন্তু যদি এটা বিন্দু চার্জ না হয়, দুই ডিস্ট্রিবিউটেড চার্জ হয়, এবং সেই চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি সিমেট্রিক্যাল হয়, তাহলে আমরা গাউস ল। অ্যাসিমেট্রিক্যাল হলেও গাউস ল ফেলা যাবে, কিন্তু ইট ইজ টু মাচ টাফ, এর জন্য আরেকটা সূত্র আছে, আমি তোমাদেরকে বলে রাখলাম। তো আলটিমেটলি এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো ওটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে গাউসের ল অতটা সুইটেবল না, কিন্তু গাউসের ল পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশন, এনি কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন, ইট মে বি সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল, ইট ইজ ভ্যালিড বাট সুইটেবল না। অ্যাসিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সুইটেবল না, পয়েন্ট এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিমেট্রিক্যালের ক্ষেত্রে সুইটেবল, মানে এটা ভালো হয় প্রয়োগ করা। তো আশা করি তোমরা বুঝছো। তো আমি তোমার এই তিন ধরনের ক্ষেত্রেই, এই তিন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রাবল্য বের করা শেখাবো। আগে বলি, শেষে কিছুই না, শেষে তোমার এক সূত্র মুখস্থ করা লাগবে, কিন্তু আমি তোমাকে একদম ধীরে ধীরে পড়াবো, তাই তোমরা টেনশন নেবে না। তো আমি তোমার কিন্তু আমি গতদিন একটা বলছিলাম, একটু 2 মিনিট খালি রিভিউ দিয়ে নিই, যে একটু আমাকে হেল্প করো। যে বলছিলাম যদি কোনো সিস্টেমের ভিতরে, আমি বলছিলাম যদি কোনো বদ্ধ তলে কি পরিমাণ ফ্লাক্স, বদ্ধতল থেকে নির্গত নিট ফ্লাক্স, বা এটাকে আমরা একটু ইংলিশ দিয়ে বলি ভাই, তোমাকে আমি গতদিন লিখে দিয়েছিলাম যে কোনো বদ্ধ তল হতে নির্গত নিট ফ্লাক্স ওই তল দ্বারা পরিবেষ্টিত চার্জের 1/ε0 গুণ। তো এটাই তোমাকে একটু বলি, এই যে কোনো তল থেকে নির্গত ফ্লাক্সটা আছে, এগুলো না করে আমরা একটা শব্দ তোমাকে বলছি, লিঙ্কড LINKED, বুঝতে তো পারছো, লিঙ্ক করা মানে কি, যুক্ত, এটাকে আমরা বলি সংযুক্ত। তাহলে কোনো বদ্ধ তলে সংযুক্ত নিট ফ্লাক্স ওই তল দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ ওই তলের ভিতরে, তল দ্বারা পরিবেষ্টিত ইনসাইডে যে পরিমাণ চার্জ হয় তার, সেটাকে তোমাদেরকে আমরা বলছিলাম এই কোনো তলে। তাহলে আমি নেক্সট টাইম যখন বলবো যে কোনো একটা তলে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেড হয়েছে, তাহলে এই তলে যদি লিঙ্কেড ফ্লাক্সটা ফাই হয়, তো ফাই ইকাল টু, আমি তোমাকে বলছিলাম এই তলের ভিতরের চার্জটা যদি কিউ ইন ডিভাইডেড বাই ε0, এবং এটাকে তোমাকে আমি সূত্রটাকে গাউসের লটাকে এই ফাই ইকাল টু আমরা আবার একটু লিখতে পারি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। তোমাকে আমি শিখাইছিলাম
যদি প্রাবল্যের সাথে যে কোনো একটা তলের ক্ষুদ্র অংশের মধ্যে, ভালো করে শোনো, কোনো তলের ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বের হবে, কোনো তলের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বের হবে, এটা পেতে হলে ওই যে তলের মধ্যে দিয়ে ফ্লাক্স আসছো ওই তলের ক্ষেত্রফল, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, ওই পয়েন্টে প্রাবল্য, এটাকে আমরা যদি ডট গুণন করি, করে যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ওই সমগ্র তলের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স আছে সেটা। আচ্ছা, যেমন এর ভিতর দিয়ে কী পরিমাণ ফ্লাক্স লিঙ্কেড হবে, তাহলে আমি যদি এর উপর ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে ফ্লাক্স, এরকম ক্ষুদ্র অংশ যোগ করলে প্রত্যেকটা অংশের মধ্যে দিয়ে ফ্লাক্স যুক্ত করলে টোটাল। তো এটাই কালটো আমরা কিন্তু তোমার গতদিন লিখেছিলাম কিউ ইন বাই এপসিলন নট। তো আলটিমেটলি তোমাদের মনে আছে তো, একটু তোমাদেরকে আমি গতদিন বলছিলাম যে ক্লোজ ইন্টিগ্রেশন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বলতেছে। এই যে এস মানে সারফেস, এ দিলেও কোনো প্রবলেম নাই, অনেক জায়গায় এও থাকতে পারে, আমি সেদিন মনে হয় এ দিয়েই দিছিলাম কিনা যায় না, ভুলে গেছি। তো এবার তোমার খালি ভাই একটা কথা বলি, এই ইন্টিগ্রেশনের সূত্র সাধারণ সূত্রের মতো, ইন্টিগ্রেট করলে কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যোগ করে পুরাটা পাই। তো এই ইডিএস মানে হচ্ছে ফ্লাক্স, যেহেতু এটা ক্ষুদ্র তাই এটা বোঝাচ্ছে ক্ষুদ্র ফ্লাক্স ডি ফাই, তো ডি ফাইকে ইন্টিগ্রেট করলে আসলে ফাই পাওয়া যায়। আরেকটা তথ্য তোমাকে একটু বলে রাখি, এই ক্লোজ ইন্টিগ্রেশন, যেমন আমি এই তল, এটা একটা তল, ধরো এটা একটা সিলিন্ড্রিক্যাল তল, তো এই সিলিন্ড্রিক্যাল তলের একটু শুনবে ভালো করে, এই সিলিন্ড্রিক্যাল তলের এখানে কিন্তু আমি যদি বলি এই সিলিন্ডারের মোট এরিয়া কত, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আমি বলিনি বক্রপৃষ্ঠ, তোমরা জানো সিলিন্ডারের 3টে তল থাকে, এটাকে বলি বক্রতল, এটাকে বলি টপ ফ্ল্যাট, ফ্ল্যাট তল সমতল, এই যে এটা ফ্ল্যাট, উপর থেকে দেখলে এটা ফ্ল্যাট মনে হবে, এটাকে টপ ফ্ল্যাট, এটাকে বলা হয় বটম ফ্ল্যাট, এটা সমতল পৃষ্ঠ, অথবা অনেক ক্ষেত্রে এটাকে আমরা তোমার বৃত্তাকার তলও বলি। তো যাই হোক, সেটা কথা না। তো তোমরা আমাকে বলো, এর যদি পুরাটার আমি ক্ষেত্রফল জানতে চাই, তাহলে এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল যোগ এই অংশের ক্ষেত্রফল। তো আমি যদি এদের ক্ষেত্রে ধরো এর উপর অল্প একটু জায়গা বিবেচনা করছি ডিএস, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস যদি করি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস, তার মানে এই পুরাটার ক্ষেত্রফল বোঝাবে। তো এটা করাও সেই কথা, বুঝছো, এই আলাদা আলাদা করে ক্ষেত্রফল অফ মানে ইন্টিগ্রেশন অফ এই অংশের উপর আমি যদি ক্ষেত্রফল বের করি, এই অংশের ক্ষেত্রফল বের করি যোগ এই অংশের, আমি একটু বিষয়টা বুঝাই বলি, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমি যদি কখনো ক্লোজ ইন্টিগ্রেশন বের করি, ক্লোজড মানে কমপ্লিট, আবারও বলছি ক্লোজড মানে কমপ্লিট, তো ক্লোজ ইন্টিগ্রেশন যদি আমি করি, তার মানে বুঝতে হবে ওই পুরা বস্তুর জন্যে, ওই যে ঘটনার জন্য ইন্টিগ্রেশন করছি, সেটা ফ্লাক্সের জন্য ইন্টিগ্রেশন করলে ওই কমপ্লিট মোট ফ্লাক্স পাবো। তো আলটিমেটলি এই মোট বের করার সময় আমরা এটাকে একটা কাজ করতে পারবো, পার্ট পার্ট করে লিখতে পারবো। ধরো কথার কথা, এর ভিতরে চার্জ আছে, তাহলে এর ভিতরে যদি চার্জ থাকে, তাহলে এই দিক দিয়ে ফ্লাক্স, এই দিক দিয়ে ফ্লাক্স, এই দিক দিয়ে ফ্লাক্স, এই দিক দিয়ে ফ্লাক্স বের হবে। তাহলে এখন মোট ফ্লাক্স যদি কত হবে, এটা যদি এইভাবে লিখি ই ডট ডিএস, তো এটা মানে বোঝাচ্ছে এর ভিতর দিয়ে মোট যত ফ্লাক্স বেড়েছে, এটা বের করাও যে কথা ই ডট ডিএস যোগ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস যোগ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এখানে ধরো এই তলের নাম দিলাম টপ ফ্ল্যাট, এমনি বোঝার জন্যে, এটার নাম দিলাম কার্ভ, এই প্লেনের নাম দিলাম টপ বটম। তার মানে এখানে একটু যে জিনিসটা আমি তোমার বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো, যদি কখনো ক্লোজ ইন্টিগ্রেশন দেওয়া থাকে, ক্লোজ ইন্টিগ্রেশনকে ভেঙে আমি যদি এমনি এইভাবে একটা পুরা তলকে, যদি পুরা তলের ক্ষেত্রফল বের করার সময় আমি তলটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো, তো যখন ভেঙে ভেঙে লিখবা তখন এখানে আর ক্লোজ ইন্টিগ্রেশন দেওয়া যাবে না, তখন তোমরা এটা জেনারেল ইন্টিগ্রেশন দিবা। তার মানে বোঝাচ্ছে যে ক্লোজ ইন্টিগ্রেশন হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টিগ্রেশনের সমষ্টি। মানে আমি যদি ফাংশন এফ অফ এক্স কে ক্লোজ ইন্টিগ্রেশন করি, তাহলে ফাংশন এফ অফ এক্স এর ক্লোজ ইন্টিগ্রেশন করলে যা হবে, এটা ইকাল টু আমি লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এফ টু এক্স ডিএক্স, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারটা লেখা যাবে। খালি এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে, ক্লোজ ইন্টিগ্রেশনকে ভাঙলে আমরা এরকম অনেকগুলো ইন্টিগ্রেশনের সমষ্টি আকারে লিখতে হবে। শেষ তোমাদের কাহিনী। আশা করি এবার তোমরা ধীরে ধীরে আমার কথাগুলো বুঝতে পারছো, কোনো টেনশন করবে না। আমি আবারও বলছি, তোমার ম্যাথে এগুলো পড়াবে না, বুঝছো, ক্লোজ ইন্টিগ্রেশন পড়াবে না, আমার উপর ভরসা করেই তোমাকে করতে হবে। আমি তোমাকে যতটুকু পারছি অ্যাজ পসিবল ডিটেলসে শেখাই দিচ্ছি। তো ধীরে ধীরে, তো এবার চলো আমরা তোমাদেরকে একটু গাউসের লয়ের প্রয়োগে যাওয়ার আগে একটু ক্লিয়ার করে নিই লটা। এবার কাম টু দ্য পয়েন্ট, একটু তোমরা সবাই রেডি হবে, আমাকে প্রশ্নের উত্তর দিবে আর কি, যারা আছো কথা শোনো। বলো তো, আমি এই জায়গায় তোমাকে 3টে চিত্র দেখাবো, ভালো করে দেখো।
প্রথমে কোশ্চেন, এগুলো খুব অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখনও এগুলো পরীক্ষায় আসেনি, তোমার বলে রাখলাম বইয়ে পাবা না এগুলো এখনও, কিন্তু দেখবে 2-1 বছরের মধ্যেই চলে আসবে। তো আলটিমেটলি আমি তোমাকে একটা এরকম জিনিস দেখাচ্ছি, সিস্টেম, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, সবাই দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা আমি ভাই একটু এটা পরে দিই, এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, দেখতে পাচ্ছ পাশাপাশি দুইটা চার্জ রাখছি, সমপরিমাণ চার্জ, বিপরীতধর্মী, খুব কাছে রাখা হয়েছে। তো এই ধরনের সিস্টেমকে আমরা কি বলি তোমরা তো জানো, দ্বিমেরু বলি। সমপরিমাণ বিপরীতধর্মী দুটি চার্জকে আমরা যদি কাছাকাছি স্থাপন করি, যে তড়িৎ ব্যবস্থা গঠিত হয়, দ্বিমেরু। এখন দ্বিমেরু, এইরকম দ্বিমেরুটাকে দিয়ে এরকম একটা, ধরো কথার কথা, এরকম একটা তলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। এখন তোমাকে বলা হলো এই যে ABCD এই তলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। এখন তোমাকে একটা প্রশ্ন করা হলো, ABCD তলে কত ফ্লাক্স সংযুক্ত হবে, আবারও বলছি ওই যে লিঙ্কড, ফ্লাক্স লিঙ্কড, এখানে কত ফ্লাক্স সংযুক্ত হবে। আবারও দেখো ভালো করে বলছি, তোমাকে এরকম একটা চিত্র দিছে, দিয়ে বলছে এই তলে নিট ফ্লাক্স কত, এরই কোশ্চেন MCQ। এখন আসো এই প্রশ্নটা আমরা কিভাবে করব, তাহলে নিট ফ্লাক্স, তাহলে আমাদের সূত্র কিন্তু একটাই, ফাই ইকুয়াল টু কিউ ইনসাইড বাই এপসিলন নট। এবার দেখো তো চার্জ কিন্তু স্কেলার রাশি, তাহলে এর ভিতরে যত চার্জ আছে, তাহলে স্কেলার রাশির মধ্যে অনেকগুলো জিনিস থাকলে তাহলে যোগ করতে হবে। তো স্কেলারের যোগ মানে কিন্তু বীজগাণিতিক যোগ, স্কেলার রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে। তাহলে বলতো এর ভিতরে মোট চার্জ কত, প্লাস কিউ মাইনাস কিউ এপসিলন নট, ফলাফল 0। তোমরা এটা মুখস্থ রাখবে, এটা খুব মাঝে মাঝে পরীক্ষা আসে, যে কোনো স্থানে দ্বিমেরু আছে, একটি বলা হলো একটা গোলকের ভিতর একটা দ্বিমেরু স্থাপন করা হয়েছে, গোলকের ভিতর থেকে নির্গত ফ্লাক্স কত। আমি আবারও বলছি, একটি গোলকের ভিতর এরকম না দিয়ে, এটা আমি আসলে গোলক আঁকাইতে আমার ঝামেলা হচ্ছে, জন্য আমি ABCD বানালাম, এরকমও দিয়ে দিতে পারে ভাই। আর যাই হোক, তোমরা একটু একটু নিজ গুণে বুঝে নাও আর কি। এই আর কি গোলক, যে বলছে একটা দ্বিমেরুকে একটি গোলকের মধ্যে স্থাপন করা হলে, একটি দ্বিমেরুকে একটি গোলকের মধ্যে স্থাপন করা হলে গোলক হতে নির্গত ফ্লাক্স কত, ফলাফল 0। এখন তোমাকে বললে উত্তর তো পেয়ে গেলে 0, এখন কোশ্চেন হচ্ছে এটার অর্থ কি আসলে। তো ফ্লাক্স 0 মানে কি, এখানে কোনো ফ্লাক্স নাই? আসলে তা কিন্তু না, কোনো স্থানে নিট ফ্লাক্স 0 মানে তার অর্থেই না এখানে ফ্লাক্স সৃষ্টিই হয়নি, এরকম না। তার মানে বোঝাচ্ছে এই তলের ভিতরে যে পরিমাণ ফ্লাক্স কামিং, ইনকামিং ফ্লাক্স আর আউটগোয়িং ফ্লাক্স, আসলে নিট মানে কি রে ভাই, আমরা তো বলছিলাম নিট ফ্লাক্স, কোনো বদ্ধ তল হতে নির্গত নিট ফ্লাক্স। নিট মানে কি, ইনকামিং এবং আউটগোয়িং এর জমা এবং খরচের দুটের বীজগাণিতিক সমষ্টিটাই নিট। তো দেখো এটা নেগেটিভ চার্জ, তোমরা তো সবাই জানো নেগেটিভ চার্জের জন্য ফ্লাক্স কি হয়, প্রবেশ করে, নেগেটিভ চার্জের দিকে ফ্লাক্স আসে, আর পজিটিভ চার্জ থেকে ফ্লাক্স বের হয়। তো এখন দেখো এটার অর্থে যদি এই নেগেটিভ চার্জটার জন্য এখানে 3টে ফ্লাক্স ভিতরে প্রবেশ করে এই তলের ভিতর, তাহলে পজিটিভ চার্জের জন্য এখান থেকে 3টে ফ্লাক্স বের হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখো তো ওভারঅল মেলায়, তার মানে আলটিমেটলি যে এইভাবে যদি দেখাই, তার মানে বোঝাচ্ছে এখানে যতগুলো ফ্লাক্স প্রবেশ করছে ততগুলো ফ্লাক্সই আসলে বের হয়ে যাচ্ছে, এটাই এর তাৎপর্য। আশা করি তোমরা এটা বুঝবে, এগুলো ভালো করে বুঝবে। গাউসের ল খুবই কম লেখা আছে আমাদের বই, আমি খুবই বিরক্ত গাউসের ল, আমি বইগুলো প্রতি, কারণ তাদের উচিত ছিল আরও ডিটেলসে লেখা, যাতে স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার হয়। এবার ধীরে ধীরে আর একটু দেখো, আরেকটা কোশ্চেন করি, এটা অ্যাডমিশন টেস্টে তো পারলে তোমার দু একটা বন্ধুক জিজ্ঞেস করে লিও, তারা তো গাউসের ল অনেকেই পড়বে, এটা জিজ্ঞেস করো তাদের কনসেপ্ট কেমন, তাহলে বুঝতে পারবে আর কি। এবার দিনে নিয়ে কথাবার্তা বলছি আমি, এটা AD টেস্ট খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের আমি এটা নিব, সবার থেকে ফিডব্যাকটা নিব। আমি 3টে চিত্র দেখাচ্ছি, ভালো করে সবাই আমাকে হেল্প করবা। 1 2 3, যাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট, এই বছরও চলে আসতে পারে, দেখো আর কি ভালো করে। এই জায়গায় একটা কিউ চার্জ দেখলাম, একদম সেন্টারে কিউ চার্জ রাখা হয়েছে, আর একটা কিউ চার্জ রাখা হয়েছে এখানে। প্রথম কোশ্চেন নাম্বার 1, এটাকে বলে হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার বাংলায় বলতেছি অর্ধগোলক। এটা একটা গোলক, একটা অর্ধগোলকের ফালি, একটা তরমুজ কাটে ফেলছো মনে করো, বা একটা বেলকে 2 ভাগ করছো করে, তার এপার ধরো এই গোলকের পাশে এপার চার্জ রাখেছে। এখন বলা হলো এখানে চার্জ আছে মানে ফ্লাক্স তৈরি হয়। এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে সংযুক্ত ফ্লাক্স কত, নেট ফ্লাক্স কত।
দেখো আমি আবারও বলছি, এখানে একটা তল আছে, এইভাবে ফ্লাক্স যাচ্ছে, তার মানে এখানে কিন্তু নেট ফ্লাক্স জিরো। কারণ দেখো এখানে যে পরিমাণ ফ্লাক্স প্রবেশ করছে এর ভিতরে সেই পরিমাণে বের হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে ওই সিস্টেমের মধ্যে ফ্লাক্স আছে কি নাই সেটা, নিট ফ্লাক্স কতটা, কয়টা প্রবেশ করছে কয়টা, এটা না, আমি তার চাইছি ওভারঅল মিলাই নিট ফ্লাক্স। তো দেখো এই সিস্টেমের মধ্যে নিট ফ্লাক্স ফাই ইকাল টু জিরো। কেন ফাই ইকাল টু জিরো? এটা গাউসের ল ছাড়া তুমি ব্যাখ্যা করতে পারবে না। তোমাদেরকে আমি কি বলছিলাম, যে কোনো একটা, আবারও বলছি আমার শব্দটা শোনো, বইয়ের ভাষা বলে দাও, যে কোনো একটা বদ্ধ তলে সংযুক্ত ফ্লাক্স বা কোনো তলে সংযুক্ত ফ্লাক্স, আবদ্ধ তলে সংযুক্ত ফ্লাক্স, ক্লোজড কোনো একটা স্পেসে লিঙ্কড ফ্লাক্সের পরিমাণ ওই ওই তল দ্বারা, ওই আবদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত। তো দেখো তো এই আবদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত, এর ভিতরে কোনো চার্জ আছে, বাইরে চার্জ আছে, কিন্তু গাউসের ল কি বলেছে, ওই তলের ভিতরে চার্জ আছে। তাহলে এখানে দেখো আমরা ফাই ইকাল টু কি জানি, কিউ ইন বাই এপসিলন নট। এখন এর ভিতরে কিন্তু চার্জ জিরো, সো জিরো বাই এপসিলন নট মানে জিরো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম কোনো কিছু যদি কোনো একটা তল দিয়ে, কোনো একটা গোলক দিয়ে, ফুটবল দিয়ে, এইসব দিয়ে যদি বাইরে চার্জ রেখে বলে এই ফুটবলের ভিতরে ফ্লাক্স কত, নিট ফ্লাক্স কত, দ্যাট উইল বি জিরো। এবার আসো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আরেকটা, এই ক্ষেত্রে ফ্লাক্স কত? তো ফ্লাক্স বের করতে হলে প্রথম কোশ্চেন হচ্ছে, যার মধ্যে ফ্লাক্স বের করতে হলে যে তলে, সেই তলের ভিতর কত চার্জ আছে। সে তল দেখতে কেমন এটা দেখে লাভ নাই, ওই তলের ভিতর কত চার্জ, এখানে চার্জ আছে মানে এখান থেকে ফ্লাক্স বের হয়ে যাবে চারিদিকে। তো কত ফ্লাক্স এখানে সংযুক্ত হচ্ছে, নিট ফ্লাক্স। তো এর ভিতরে যে চার্জ আছে কিউ ইন বাই এপসিলন নট। তো দেখো এর ভিতরে যে চার্জ আছে কিউ, এটা একদম সেন্টারে রাখা আছে, সেন্টারে রাখা, তার মানে চারিদিকে সমানভাবে বের হয়ে যাবে, সিমেট্রিক্যালি বের হয়ে যাবে। তো কিউ বাই এপসিলন নট। এবার এসো, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সেপশনাল। আমি আবার বলছি, দুই একজনে চেক করে দেখতে পারো তারা গাউসের লয়ের কত পণ্ডিত হয়ে গেছে, খালি একটা ছোট, এটা তো একদম মানে বাচ্চা একটা কোশ্চেন, তুমি কোশ্চেন করলেই তাদের গভীরতা বুঝে নিতে পারবে। এখানে চলে আসো, এই ক্ষেত্রে আমি তোমার যদি কোশ্চেন করি, বলো তো ফ্লাক্সের পরিমাণ কত হবে, একটা সিম্পল কোশ্চেন, 99% স্টুডেন্ট এখানে উত্তরই দিতে পারবে না। করে দেওয়ার পর বললো ভাই এটা দেখো, এটা কিন্তু এর অক্ষের উপরে এই চার্জটা অবস্থিত, এর উপর অবস্থিত চার্জটা, যদি এর উপরে চার্জটা অবস্থিত হয়, ভালো করে বুঝবে, এরকম হলে আমরা এটাকে একটা স্ফেয়ার কল্পনা করে নেব। দেখো তো এই হেমিস্ফেয়ারকে আমি যদি এরকম একটা স্ফেয়ার কল্পনা করি, তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা এখানে কল্পনা যদি করতাম, এটা যদি এখানে থাকতো, তাহলে এটা কিন্তু এর পৃষ্ঠে আছে, এটা কিন্তু এর ভিতরে নাই। আমি বলছি এতটুকু অংশে কতটুকু ফ্লাক্স সংযুক্ত হবে। এখন বলো তো এইখানে যদি চার্জ থাকতো তাহলে ফ্লাক্স চারিদিকে যেত, চারিদিকে যেত। এখন যেহেতু এটা একদম মিডিলে আছে, তাহলে এই দিকেও যতগুলো ফ্লাক্স বের হয়ে যেত, এই দিকেও কিন্তু ততগুলো ফ্লাক্সই বের হয়ে যেত। তাহলে এই অংশ দিয়েও যত যেত। তাহলে এখন আমি আগে দেখতেছি এখানে টোটাল কত ফ্লাক্স আছে। তো এখানে যত ফ্লাক্স আছে তার অর্ধেক যাবে এই দিক দিয়ে। তো দেখো কিউটা যদি একটা গোলকের ভিতরে থাকতো, তাহলে আমার যে ফ্লাক্সটা বের হতো সেটা ফাই ইকাল টু কিউ ইন বাই এপসিলন নট। এখন জনগণ তোমরা এখানে কথা বলো তো বাবা, কিউ এই গোলকের ক্ষেত্রে তাহলে গোলকের অভ্যন্তরে চার্জের পরিমাণ কিউ, এটা এপসিলন নট। কিন্তু আমি কি তোমাকে বলেছি এই গোলকে সংযুক্ত ফ্লাক্স, আমি বলেছি এই অর্ধ গোলকে সংযুক্ত ফ্লাক্স। এখানে রাখলে প্রবলেম ছিল না, তাহলে পুরো ফ্লাক্সটাই এইভাবে বের হতো, কিন্তু এখানে রাখলে কিছু ফ্লাক্স এই দিকে যাচ্ছে, কিছু ফ্লাক্স এই দিকে, তাহলে এর ভিতরে কত ফ্লাক্স সংযুক্ত হচ্ছে সেটা যদি জানতে চাই, তাহলে এই হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ফ্লাক্স হবে কিউ বাই 2 এপসিলন নট, মানে আগের অর্ধেক, আগে যা হতো এখন তা অর্ধেক, মানে কিউ বাই 2, তাহলে কিউ মানে এটা। কমেন্ট করো কয়জন বুঝতে পারলে, এটা কমেন্ট করো, না বুঝতে পারলে বলো। আমি আবারও বলছি, বাইরে রাখলে এখানে কোনো, যদি কোনো একটা তলের বাইরে চার্জ রাখো তাহলে তলে কোনো ফ্লাক্সই সংযুক্ত হবে না। যদি মাঝখানে রাখো, ওর মাঝে রাখো, তাহলে পুরো ফ্লাক্সগুলোই ওর ভিতরে থাকবে। কিন্তু তুমি যদি তার একটা পৃষ্ঠে রাখো আর করো, তাহলে ওইটা কিন্তু সরে যাবে। আমি যদি একদম এরকম জায়গায় রাখছি, এটা মিডিল পয়েন্টে রাখছি, এর কেন্দ্রে রাখছি, এই হেমিস্ফিয়ারের কেন্দ্রে চার্জটা রাখছি, তাহলে ফ্লাক্স কিন্তু এই দিকেও যাচ্ছে, এই দিক, তাহলে পুরা কিউ চার্জের জন্য যে ফ্লাক্স, এই কিউ চার্জটা কিন্তু এর ভিতরে নাই। তাহলে একে ভিতরে নিয়ে আসতে হলে আমাকে একটা সারফেস কল্পনা করে নিতে হলো। সেই আমি একটা সারফেস কল্পনা করলাম, তখন এটা। কমেন্ট করো যদি বুঝতে পারো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বুঝছো, ছোট ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাকে আমি আরেকটা শেখাচ্ছি।
এটা একটা ঘনক, ঘনকের ঠিক মিডিল পয়েন্টে একটা চার্জ রাখা আছে এরকম জায়গায় আর কি, এরকম মিডিল পয়েন্টে, একদম মিডিলে। আর অভ্যন্তরে আসলে আমি এইভাবে দেখাতে পারবো না, তুমি একটা কল্পনা করো তোমার একটা বাক্সের ভিতরে একটা চার্জ রাখা আছে। এখন তোমার এই চার্জের পরিমাণ কিউ। এখন যদি বলো তো এই গোলকের ভিতর দিয়ে নির্গত ফ্লাক্স কত, গোলকের ভিতর দিয়ে নির্গত ফ্লাক্স কত, তাহলে ফাই কিউ, এটা ইকুয়াল টু হবে কিউ বাই এপসিলন নট। কিন্তু এখন তোমাকে যদি একটা কোশ্চেন বলো তো, কল্পনা করো একটু ভাই, আমি তোমাদের সহযোগিতা প্রয়োজন আমার। আচ্ছা আমি দেখছি, অলরাইট, এই তো আমার বক্স। এই বক্সের ভিতরে যদি আমি চার্জ রাখি তাহলে ওর ভিতর থেকে ফ্লাক্স এই দিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু ফ্লাক্স বের হয়ে যাবে। আর তোমাকে যদি বলি কোনো একটা তলের ভিতর দিয়ে কত ফ্লাক্স বের হবে, এটা একদম যদি কেন্দ্রে রাখো তাহলে এই দিক দিয়েও কিছু ফ্লাক্স বের হবে, এই তল 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 দিয়ে। তাহলে দেখো এর ভিতরে রাখলে এই দিক দিয়ে ফ্লাক্স যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে, সব মিলাই কিন্তু কিউব। কিন্তু যেহেতু সবগুলো ওটা কিউব ঘনক বলেছি, তো এটার ক্ষেত্রফলও যায় এপারও তাই এপারও তাই। তাহলে তোমাকে যদি বলা হয় একটা কিউবের অভ্যন্তরে চার্জ রাখা আছে, এর যে কোনো একটি তল দিয়ে কি পরিমাণ ফ্লাক্স অতিক্রম করলে, তলের ইংলিশ হচ্ছে ফেস, এর একটু মনে রেখো, ফেস এই ধরনের কিউবের ক্ষেত্রে এগুলোকে আমরা ফেস বলি, বুঝছো? তো যে কোনো একটা তল দিয়ে কি পরিমাণ যাবে তখন সেটা হবে কিউ বাই, তোমরা সবাই জানো কিউবের 6টা তল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এই পরিমাণ ফ্লাক্স যেত 6টা তলে, তাহলে একটা তলের মধ্যে দেওয়া যাবে 6 এপসিলন নট। আশা করি তোমরা আমার কনসেপ্ট ক্লিয়ার হতে পারছো। তাহলে আলটিমেটলি আমি যদি কোনো তলের মধ্যে কিউ চার্জ রাখি, ফ্লাক্স বের হবে কিউ বাই এপসিলন নট। কিন্তু ওই তলের যদি অনেকগুলো মুখ থাকে এবং সবগুলো মুখের ক্ষেত্রফল যদি সমান হয়, তো যতগুলো মুখ ততটা দ্বারা ভাগ করলে যে কোনো একটা মুখের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বের হচ্ছে সেটা বের করতে পারবে। কল্পনা করো এই রোমে 10টা গেট আছে, সব দিক দিয়ে সমান পরিমাণে মানুষ বের হচ্ছে। তা রোমে 100 জন মানুষ থাকলে তাহলে রোম খালি হলে যে কোনো একটা গেটের মধ্যে দিয়ে 10টা মানুষ বের হবে। দেখো যদি বুঝতে পারো এটাও কমেন্ট করো, এটা বুঝতে পারলে এটাও কমেন্ট করো। এখন যে টপিকটা পড়াচ্ছি এটা হুদাই পড়াচ্ছি, কিন্তু শুধু জানানোর জন্য পড়াচ্ছি যে কুলম্বের সূত্র হতে গাউসের সূত্রের প্রতিপাদন। তো লক্ষ্য করে দেখো, কুলম্বের সূত্র হতে গাউসের সূত্রের প্রতিপাদন। আচ্ছা, কারো কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, এটা পড়াবো, তারপরে আমি গাউসের সূত্রের প্রয়োগ দেখাবো ধীরে ধীরে, টেনশন নাই। না হলে আমি কালকে ক্লাস নেবো, চাপ নেওয়া যাবে না, যে যতটুকু পারো, আমাদের কোনো কাজ নেই। তোমরা অনলাইনে ক্লাস করছো জন্য আমি গাউসের সূত্র নিয়ে এত কথাবার্তা বলতে পারছি, রিয়েলিস্টিক ক্লাস হলে এত কথা বলা যায় না ভাই, যেটা সত্যি ঘটনা আর কি, বুঝছো? তো যাই হোক, কেউ ধৈর্য হারা হবে না, শিখানো এগুলো কাজে লাগবে তোমাদের ভবিষ্যতে। তো একটু শোনো, আমি কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রমাণ করাচ্ছি। তার আগে একটু বলি, আমি তোমাদের একটা জিনিস লিখে দিছিলাম, মনে আছে তোমাদের? আমি তখন প্রাবল্য পড়িয়েছিলাম, তখন বলেছিলাম তো যে একাধিক চার্জের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের ধাপ আকারে লিখেছিলাম, 4টি ধাপ। স্টেপ 1 অমুক বিন্দুতে 1 কুলম্ব চার্জ দেখো, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, অন দ্য সেম প্রসিডিউর তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। ভালো করে একটু মনে রাখো, কাহিনীটা একটু শুনবে, এটা সারা জীবন কাজে দিবে, বুঝছে? এই জিনিসটা এত সহজভাবে তোমাকে করেছি আমি, অনেক আমার নিজস্ব ইয়ে থেকে আমি
যেভাবে বুঝছি সেভাবে, এবং এটা 100% ইফেক্টিভ একটা ওয়ে, তোমাদের কাজে লাগবে। একটু দেখো আর কি, গাউসের সূত্রের প্রয়োগের স্টেপস, স্টেপস মানে ধাপ সমূহ আর কি। তো দেখো আর কি, গাউসের সূত্র আমরা ধাপে ধাপে প্রয়োগ করব কোনো ক্ষেত্রে। স্টেপ 1, গাউসের সূত্র প্রয়োগের স্টেপ। শুরুতে সাথে সাথে গাউসের সূত্র প্রয়োগ করা যাবে না, সাথে সাথে নিট প্রাবল্য বের করা যায় না, আগে ধাপে ধাপে। তো স্টেপ 1, প্রথমে যে বিন্দুতে প্রাবল্য, আচ্ছা সরি একটু বলি, এটা একটু লিখে দিই। গাউসের সূত্রের সাহায্যে প্রাবল্য নির্ণয়ের স্টেপ সমূহ, প্রাবল্য নির্ণয়ের ধাপ সমূহ। আবারও বলছি, আমাদের একটাই কাজ, গাউসের সূত্র দিয়ে আমরা দিনের শেষে প্রাবল্য আর বিভব, প্রাবল্য বের করা। প্রাবল্য জানলে বিভব বের করা যায়, কারণ ভি ইকাল টু মাইনাস ডিই বাই ডিআর, সরি ই ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর আমরা জানি। তো এখানে চলে আসো, তো যেটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম ধীরে ধীরে, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুতে গাউসিয়ান, গাউস থেকে গাউসিয়ান সারফেস, একটু ইংলিশ বাংলা মিশাই দিলাম, গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। এটা প্রথম স্টেপ। স্টেপ 1, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুতে গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। কিভাবে করতে হবে পরে শেখাবো। এখন এই গাউসিয়ান সারফেস কেমন জিনিস, তো কোনো জিনিস কেমন এটা জানার আগে তার বৈশিষ্ট্যটা জানলেই হয়ে যায়। তা আগুন কি, তাহলে আগুনের বৈশিষ্ট্যগুলো জানলে আমরা বুঝতে পারবো আগুন জিনিসটা কি। তাহলে গাউসিয়ান সারফেসের আগে বৈশিষ্ট্য একটু বলি, একটু ইংলিশ দিয়ে লিখে দেবো, একটু তোমরা মনে রাখবে গাউসিয়ান সারফেসের বৈশিষ্ট্য। আচ্ছা ইংলিশ বাংলা দিয়েই লিখে দিচ্ছি, এটি বদ্ধ তল। আচ্ছা এটি বদ্ধ বা ক্লোজড, আমরা তো লিখেই দিছি তল, ওই জন্য লিখলাম এটি বদ্ধ। গাউসিয়ান সারফেস একটা বদ্ধ তল, এটি বদ্ধ তল। আচ্ছা ওকে, বদ্ধ তল। 2 নাম্বার, ই মানে ইলেকট্রিক ফিল্ড, ইজ সিমেট্রিক্যাল at every point on it। ওই যে ইট মানে গাউসিয়ান সারফেস, আমি কিন্তু এটা কিন্তু এই স্টেপ 1 এর অধীনে এই গাউসিয়ান সারফেসের বৈশিষ্ট্য লিখে দিচ্ছি, যে এটি বদ্ধ তল এবং এই তলের ইজ সিমেট্রিক্যাল অ্যাট এভরি পয়েন্ট অন গাউসিয়ান সারফেস। ওই ইট মানেই গাউসিয়ান সারফেস, তাহলে গাউসিয়ান সারফেসের উপর প্রত্যেকটা বিন্দুতে ইটা সিমেট্রিক্যাল। পরে আসবো সিমেট্রিক্যাল কি জিনিস, পরে বুঝবো আর কি, প্রতিসম পরে আসতেছি। 3 নাম্বার, আরেকটা জিনিস আছে থেটা, তোমাদের মনে থাকার কথা, ওই যে এ ইকাল টু তো লিখছিলাম ই ডট ডিএস, তো তল ভেক্টর একটা ভেক্টর, তল একটা ভেক্টর, ই একটা, তো এদের অন্তর্গত যে কোণ সেটাকে আমরা থেটা বলেছিলাম। তো থেটা ইজ সিমেট্রিক্যাল, থেটাও সিমেট্রিক্যাল হবে, সিমেট্রিক্যাল আগের মতো অ্যাট এভরি পয়েন্ট অন ইট, প্রত্যেকটা বিন্দুতে গাউসিয়ান তলের উপর প্রত্যেকটা বিন্দুতে ই সিমেট্রিক্যাল হবে, থেটা সিমেট্রিক্যাল হবে। 4 নাম্বার, এটি লাস্ট, ইট মেবি, যাদের কঠিন মনে হচ্ছে তারা লিপ করো, শেষে এসে সূত্র মুখস্থ করে লিপে হারিয়ে দেবে। যারা বুঝতেছে আমি তাদের জন্য পড়াচ্ছি ভাই, সব টপিক সবার জন্য না আর কি, এটা খালি যে জনগণ আছে যাদের জ্ঞানের আগ্রহ অনেক, শিখতে চাও ভবিষ্যতে এটা কাজে লাগাইতে চাও তার জন্য। ইট
may be more it may be combination of more than two surface হবেই বলতেছি না, আমি ওই জন্য মেবি দিছি। এবং গাউসিয়ান সারফেস, আমরা যে ইনক্লোজড একটা সারফেস কল্পনা, সেখানে অনেকগুলো সারফেসের, এটা গাউসিয়ান সারফেস একটা সিঙ্গেল সারফেস না হতে পারে, অনেকগুলো সারফেস হতে পারে। যেমন এই যে এটাই একটা, এখানে দেখো একটা তল একটা তল একটা, তিনটা তল আছে, এটাও একটা ক্লোজ তল, এটাও একটা ক্লোজড, এটাও একটা, আবার এই তিনটা মিলেও একটা ক্লোজড, এটা ক্লোজ, এটাও ক্লোজ, এটাও ক্লোজড, আবার তিনটা মিলেও ক্লোজড। তো ওইটাই বোঝাইছে যে ইট মে বি এ কম্বিনেশন অফ মোর দেন টু সারফেস, এটা দুইয়ের অধিক হতে পারে আর কি সারফেসের সমষ্টি। হবেই তা নাই, ইট মে বি হতে পারে। চলে আসো, স্টেপ 1 শেষ, স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে ই ডট ডিএস নির্ণয় করো। তোমরা জানো ই ডট ডিএস মানে ফাই, তার মানে ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। স্টেপ 3 কিউ ডিটারমাইন কিউ ইনসাইড ক্লোজড সারফেস। তোমরা তো জানোই যে ক্লোজ সারফেসের ভিতরে যে চার্জ আছে সেটা নির্ণয় করো। এবার স্টেপ 4 ফাইনালি অ্যাপ্লাই গাউস ল। ফাইনালি অ্যাপ্লাই গাউস ল। আশা করি আমার কথা তোমরা, আমি গাউস ল লিখে ফেলেছি, গাউস ল। ওকে, ধন্যবাদ। এই স্টেপ 4টে। স্টেপ 1, at first you have to consider Gaussian surface. Second step, you have to determine E dot ds, enclosed E dot ds, তারপর চার্জ জানো, শেষে অ্যাপ্লাই করে দাও, কাহিনী খতম, দেন ইউ গেট ই। চলে একটা রিয়েলিস্টিক লাইফে প্রমাণ করে ফেলি। তো দেখেন, প্রথমে যেটা আপনাদেরকে আগে একটু বলে নিই, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিয়ে নাও। কথা হচ্ছে যেখানে আমরা আপনাদেরকে প্রথমে আগে এটা শেখাতে চাই যে একটা আমাদের যে কুলম্বের সূত্রটা আছে, এটা তো বিন্দু চার্জের জন্য, কিন্তু আমি গাউসের সূত্রটা বলছি বিন্দু এবং বন্টিত উভয় চার্জের জন্য প্রযোজ্য। তাহলে আমি প্রথমে আগে দেখাতে চাই এটা বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, তার মানে গাউসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র পাবো। আমি তারপরে ওইটাও দেখাই দেবো না, কুলম্ব থেকে গাউস, এগুলো জাস্ট বোঝানোর জন্য, এটা দিয়ে কোনো কাজে আসবে না। তা আগে একটু দেখে নাও আগে শুরুতে, যদিও আমি শিরোনাম আগে দিছিলাম কুলম্ব থেকে গাউস, ওইটাও দেখাবো, কিন্তু আগে গাউসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কল্পনা করেন এখানে একটা বিন্দু চার্জ আছে, কিউ চার্জ, এখানে বিন্দু চার্জ আছে, আমি নাম দিলাম Q1 চার্জ। এই চার্জ হতে আমি এই পয়েন্টের ডিস্টেন্সটা আর, ভালো করে শুনবে, আর দূরত্বে এই বিন্দুতে আমি আরেকটা চার্জ রাখছি, সেই চার্জের নাম হচ্ছে Q2। ভালো করে শুনবে। এখন আমি যেটা জানতে চাই, এই পয়েন্টে এই চার্জটা এই চার্জের উপর কত বল প্রয়োগ করছে। তো তুমি জানো একটা চার্জ আর একটা চার্জের উপর কত বল প্রয়োগ করে, এটা জানতে হলে এই পয়েন্টে একটা, দেখো এইভাবে চিন্তা করো, এখানে একটা চার্জ আছে, তার মানে চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে,
তার মানে এখানে একটা প্রাবল্য আছে। প্রাবল্য মানে এখানে 1 কুলম চার্জ থাকলে যে বল অনুভব করবে। আমি যদি এই পয়েন্টে প্রাবল্য জানি তাহলে এখানে Q2 চার্জ রাখলে কত বল অনুভব করবে, Q2 সাথে প্রাবল্য গুণ করলেই হয়। কারণ একটি কলমের দাম 2 টাকা হলে 10টির দাম 20 টাকা। তো আমি যদি এই পয়েন্টে প্রাবল্য জানি তার মানে 1 কুলম, তখন Q2 চার্জের উপর বল। তাহলে অ্যাট ফার্স্ট আমি এই Q1 চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য বের করবো। কিন্তু কীভাবে বের করবো প্রাবল্যটা? গাউসের সূত্র দিয়ে। আমি জানি না, কুলম্বের সূত্র আমার জানা নেই। তাহলে অ্যাট ফার্স্ট আমি আগেই বলছি তুমি যে পয়েন্টে ওই যে গাউসের সূত্র প্রয়োগের 4টে স্টেপ, যে পয়েন্টে প্রাবল্য বের করবা ওই পয়েন্টে একটা গাউসিয়ান তল কল্পনা করতে হবে। তো গাউসিয়ান তলটা কেমন হবে? গাউসিয়ান তলটা সিমেট্রিক হবে। তা আমি আপনাদেরকে সিমেট্রি হিসাবে 2টা জিনিসের সাথে পরিচয় করাই। এই 2টা জিনিস জানলেই হবে। আপনারা 2টা জিনিসকে চিনেন। সিমেট্রি প্রতিসম, কাটলে চারিদিক থেকে একই রকম দেখাবে। এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে আমি যদি সেট করি জিনিসটাকে, তাহলে 2 পার সমান সমান হবে আর কি। তো আমাদের পরিচিত সবচেয়ে কমন সিমেট্রিক্যাল জিনিস হচ্ছে গোলক এবং সিলিন্ডার। একটা গোলককে আপনি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের রেসপেক্টে কাটেন, 2টা সমান হবে। সিলিন্ডারকেও তাই। এই সিলিন্ডারটা, এটা অত সিলিন্ডার হয়নি, মোটামুটি এটাকেও আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে কোনো পয়েন্টে না, মানে এমন একটা পয়েন্ট থাকলেই হবে যে পয়েন্টের সাপেক্ষে কাটলে 2 ভাগে সমান ভাগ হয়, তাহলেই ওই বুঝবো ওই বস্তুটা সিমেট্রিক্যাল। কারণ আমিও সিমেট্রিক্যাল, কিন্তু আপনি এইভাবে কাটলে তো সিমেট্রিক্যাল, আমাকে এই মিডিল দিয়ে কাটতে হবে। তো আলটিমেটলি আমার ক্ষেত্রে সিমেট্রি পাওয়া সম্ভব। ওকে, লেট নাও স্টার্ট। কিন্তু এই বস্তুটার ক্ষেত্রে দেখেন আপনি এক্স অক্ষের সিমেট্রি পাবেন না, কারণ এই অংশে একরকম দেখতে, এই অংশে আর একরকম দেখতে। মানে সিমেট্রি মানে এমনভাবে ভাগ করতে হবে যাতে যে কোনো এক ভাগ একজন নিলে 2জন বন্ধুর মধ্যে ভাগ করে দেবেন, একজন একটা নিলে কেউ ঠকবে না। চলে আসে। তাহলে আমি আবারও বলছি গাউসিয়ান সারফেসগুলো, তাহলে এই যে গোপন কথা বলে দিই এবার, তাহলে গাউসিয়ান সারফেসগুলো সিমেট্রিক্যাল হয়। তো গাউসিয়ান সারফেসগুলো হয় গোলক হবে, না হলে সিলিন্ডার হবে। কারণ ভাই কীভাবে বুঝবো গোলক হবে না সিলিন্ডার? তাই একটা শর্টকাট বলে, এগুলো মানে নিয়ম না, কিন্তু এগুলো দিয়েই অঙ্ক হবে। এগুলো হচ্ছে বইয়ের কথা না, মনের কথা আর কি, মুখের কথা আর কি। তো চলে আসেন, দেখবেন আপনি যে চার্জটা নিছেন, যে চার্জ ডিস্ট্রিবিউশনটা, ওটা দেখতে কেমন। তা আমি এখানে যে চার্জ ডিস্ট্রিবিউশন নিছি এটা পয়েন্ট চার্জ, তো এটা দেখতে বিন্দুর মতো। তো বিন্দুর সাথে কি সিলিন্ডারের মিল আছে না বিন্দুর সাথে গোলকের মিল আছে? সবাই বললেন ভাই বিন্দুর সাথে গোলকের মিল আছে, কারণ বিন্দুও এক প্রকার গোলক। তাহলে আলটিমেটলি ওই যে আমি একটু আগে বলছি যে পয়েন্টে প্রাবল্য বের করবেন ওই পয়েন্টকে কেন্দ্র করে আমরা একটা গাউসিয়ান সারফেস, তাহলে গাউসিয়ান সারফেস হয় সিলিন্ড্রিক্যাল হবে, না হলে আপনার স্ফেরিক্যাল হবে। তাহলে আসেন আমি একটা স্ফেরিক্যাল সারফেস কল্পনা করে ফেললাম। এই আমাদের সেই গাউসিয়ান সারফেস। আসেন, এটাতে গাউসিয়ান সারফেস, ভাই প্রমাণ দেন এটা গাউসিয়ান সারফেস। প্রমাণ দিচ্ছি গাউসিয়ান সারফেসের 4টে বৈশিষ্ট্য। বলেন তো, এখানে যদি চার্জ রাখেন তাহলে এই চার্জের কারণে এখানটা বলরেখাগুলো বের হবে। আপনারা সবাই জানেন বলরেখাগুলো, ওই যে যদি গোলকের কেন্দ্রে চার্জ রাখি তাহলে বলরেখাগুলো রেডিয়াল হয়, ব্যাসার্ধ বরাবর বের হয়ে যায়, ব্যাসার্ধ বরাবর রেডিয়াল। তাহলে এই যে এই প্রাবল্য এই বরাবর, তাহলে প্রাবল্য এখানে এই বরাবর, এখানে আপনারা জানেন বলরেখার দিকই প্রাবল্যের দিক। এই পয়েন্টে প্রাবল্য এই বরাবর, এই পয়েন্টে প্রাবল্য এই বরাবর। এবার আসেন, আমি এই জায়গাতে একটা ক্ষুদ্র সারফেস কল্পনা করলাম, তার নাম ডিএস। এটা একটা গোলক, গোলক অনেক বড় জায়গা, এরপর একটা ক্ষুদ্র অংশ কল্পনা করছি ডিএস। এবং আমি এর আগেই আপনাদের বলছি যে কোনো একটা তলের উপর অল্প একটু ক্ষুদ্র জায়গা আমরা যখন কল্পনা করব তখন সেটাকে আমরা যদি তল ভেক্টর রূপে চিন্তা করি, তাহলে আবারও বলছি কোনো একটা তলের উপর অল্প একটু জায়গা, ক্ষুদ্র জায়গা ভেক্টর রূপে ক্রিয়া করে, তার নাম তল ভেক্টর। সেই তল ভেক্টরের দিক হয় তল থেকে বহির্মুখ। তাহলে এটা যদি একটা গোলক হয় তাহলে তল ভেক্টরের দিকটা হবে তলের সাথে লম্ব বরাবর, তল ভেক্টরের দিক তলের সাথে লম্ব বরাবর কিন্তু বহির্মুখী। তাহলে আসেন আমরা এখানে এই যে আমাদের তল ভেক্টর, তাহলে এই বরাবর, এই যে এটা যদি আমাদের ডিএস হয় তাহলে এর দিকটা কিন্তু এই বরাবর, এটা ডিএস, এই এতটুকু ডিএস বলছি, কিন্তু এটাকে ডিএস ভেক্টর বলতেছি এই দিকে। তাহলে ইও যেদিকে ডিএসটাও সেদিকে। তাহলে এখান থেকে তো ফ্লাক্স বের হচ্ছে, তাহলে ফ্লাক্স এই দিক দিয়ে কিছু যাচ্ছে, এই দিক দিয়ে এইদিকে, তাহলে এই এতটুকু জায়গার মধ্যে তো ফ্লাক্স যাচ্ছে। তাহলে এতটুকু জায়গার মধ্যে কতটুকু ফ্লাক্স যাচ্ছে সেটা তো আমরা বের করতেই পারবো, ই ডট ডিএস করলে হবে। আর ইন্টিগ্রেশন করলে পুরো অংশের মধ্যে দিয়ে ফ্লাক্স পাবো ধীরে ধীরে, মাথা নষ্ট করা যাবে না। প্রথম কথা, স্টেপ 1 গাউসের সূত্র, যে পয়েন্টে প্রাবল্য বের করবো ওই পয়েন্টে একটা গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস কেমন হবে আমি বলে দিচ্ছি, হয় স্ফেরিক্যাল অথবা সিলিন্ড্রিক্যাল। দ্যাট মিনস গাউসিয়ান সারফেস আসলে ওইটা বইয়ের ভাষা না, গাউসিয়ান সারফেস উইল বি এ সিমেট্রিক্যাল সারফেস। তো এর বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য
গাউসিয়ান সারফেসের উপরস্থ আমি বলছিলাম প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সেম হবে। দেখেন তো এখান থেকে এই সার্ফে এই বিন্দুর দূরত্ব যে এই বিন্দুর দূরত্ব যে এই বিন্দু আপনারা তো জানেন গোলকের উপর প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্য কিন্তু সেম, প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এই যে ই সেম, প্রাবল্যের মান প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ই সেম, তার মানে সিমেট্রিক্যাল। আরেকটা দিয়ে থেটা, থেটা হচ্ছে ই আর ডিএস এর অন্তর্গত। তো দেখেন ই আর ডিএস একই দিকে, তাহলে এদের অন্তর্গত কোণ 0 ডিগ্রি। এখানেও ইটা ই বরাবর, এখানে যদি আমি ডিএস কল্পনা এটাও ই বরাবর, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ই আর ডিএস, এই যে এখানে যদি আমি ডিএস কল্পনা করতাম এদিকে, প্রত্যেকটা পয়েন্টে ই আর ডিএস সমান্তরাল। তাহলে গাউসিয়ান তলের উপর প্রত্যেকটা পয়েন্টে ই এর মান সেম, প্রত্যেকটা পয়েন্টে ই আর ডিএস এর অন্তর্গত কোণ সেম। দুইটা শর্ত মিলাই দিছি। 3 নাম্বার যে শর্তটা ছিল, কি শর্ত লিখছিলাম? ইট উইল বি, প্রথমে বলছিলাম গাউসিয়ান সারফেস ইট উইল বি ক্লোজড, এটা তো অলরেডি দেখছেন ক্লোজড। আর 4 নাম্বার ইট মেবি, এখানে মেবি কম্বিনেশন নাই, একটাই কম্বিনেশন আছে। এই তো, তাহলে গাউসিয়ান সারফেসের সবগুলো বৈশিষ্ট্য, এটা একটা ক্লোজ সারফেস, ই এর মান সমান, ই ডিএস এর অন্তর্গত মান সমান। এবার আসেন কাম টু দ্য পয়েন্ট, আমরা এবার এখানে স্টেপ 2 অ্যাপ্লাই করবো। স্টেপ 1 গাউসিয়ান সারফেস কল্পনা করছি, স্টেপ 2 ইন্টিগ্রেশন অফ ই ডিএস, ই ডট ডিএস। তো ই ডট ডিএস ইকাল টু, আপনারা সবাই জানেন এ ডট বি মানে কিন্তু এ বি কস থিটা, তাহলে ই ডট ডিএস মানে কিন্তু আমি এই ক্ষেত্রে দেখেন লিখতে পারবো ই ডিএস কস 0 ডিগ্রি। কেন আমাকে লজ্জা দিবেন না ই ডিএস কস, কারণ ই আর ডিএস পরস্পর সমান্তরাল। এখান থেকে কিন্তু আমি তাহলে আলটিমেটলি এই ই ডট ডিএস ইকাল টু এরকম লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ ই ডিএস। এখন জনগণ আমাকে হেল্প করো তো, দেখো তো এই ইটা সকল পয়েন্টে ই এর মানটা সেম কিনা, ই এর মানটা সেম কিনা। তাহলে ইটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আমি যদি ইটাকে ইন্টিগ্রেশনের সময় যেটা কনস্ট্যান্ট টার্ম বের করে নিই, তাহলে ইটাকে আমি বের করে নিলাম, তাহলে আমার চলে আসলো ডিএস। এখন আপনারাই আমাকে বলবেন ভাই বারবার বলেন ডিএস মানে কি? ডিএস মানে এই গোলকের উপর ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। তো ইন্টিগ্রেশন অফ ক্লোজ, ইন্টিগ্রেশন অফ ডিএস, ক্লোজ মানে কমপ্লিট, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল যোগ করলে আমি তাহলে এই কমপ্লিট ক্ষেত্রফল যদি বের করি, তাহলে এটা একটা গোলক, তাহলে গোলকের কমপ্লিট ক্ষেত্রফল কত? আপনারা সবাই জানেন গোলকের কমপ্লিট ক্ষেত্রফল। তাহলে এটা আবারও বোঝাচ্ছে ইন্টিগ্রেশন দ্বারা সমষ্টি বোঝায়, যেহেতু তলের ইন্টিগ্রেশন করছি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে আমি এই যে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএসটা পেয়ে গেলাম। আমার স্টেপ 2 শেষ। স্টেপ 3 আপনাদেরকে কি বলেছিলাম ভালো করে বুঝবেন, টেনশন করবেন না, সবাই বুঝতে পারবেন। ফিজিক্স পড়তে চান, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, হুদায় ফাঁকি মারলে তো হবে না ভাই, বুঝছেন? ফাঁকি মারলে তাহলে ওই যে কাল একটা লেখা দিচ্ছি, ওই লেখার মতো যে লেবাননের ইয়াতে আপনার বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট তারা কালেক্ট করছে, তো বন্দর কর্তৃপক্ষ বলছে 27 টন অ্যামোনিয়াম নাইট্রেট আছে। তো আমরা জানতাম এটা বিস্ফোরক, কিন্তু আমরা এটা জানতাম না যে বিস্ফোরণ ক্ষমতা এত। কোন গণ্ডমূর্খ লোকজন হলে এ ধরনের কথা বলতে পারে, কেমন নির্লজ্জ হলে এই টাইপের কথা বলতে পারে? তা আসল ব্যাপারটা কি? তো ব্যাপারটা ওই যে এরা এই টাইপের করে গেছে আর করে গেছে, জীবনে জিনিসটা বুঝে নাই আর কি, বুঝছেন? তো ফ্যাক্টরটা আলটিমেটলি শেখা আর অন্তর দিয়ে অনুভব করা, মানে একটা হচ্ছে মানে মাথা দিয়ে শেখা, আর একটা হচ্ছে মন থেকে শেখা, মননশীলতা সৃষ্টি করা, এক কথা নয়। যাই হোক, আশা করি আপনারা এটা বুঝবেন আমার কথাটা। এখানে স্টেপ 2 শেষ। এবার স্টেপ 3 আমি বলছিলাম কিউ ইনসাইড হিয়ার। তো এখানে কতটুকু চার্জ আছে বলেন তো, এর ভিতরে কতটুকু চার্জ? তাহলে কিউ ইনসাইডের মানটা কিন্তু কিউ ইনসাইড ইকাল টু কিউ। স্টেপ 1 তল কল্পনা করলাম, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা। এবার আসেন স্টেপ 4। এবার ফাইনালি আমরা গাউসের সূত্র প্রয়োগ করব। তো আপনারা সবাই জানেন গাউসের সূত্র, ইন্টিগ্রেশন অফ ইডিএস এটা ইকাল টু আমরা লিখতে পারি কিউ ইন বাই এপসিলন নট। তো জনগণ একটু হেল্প করুক, তো আমাকে হেল্প করেন। ইডিএস এর মানটা পেয়ে গেছি, ই 4 পাই আর স্কয়ার। ই হচ্ছে এই পয়েন্টে প্রাবল্য, কিউ ইনসাইড পেয়ে গেছি, এটা এপসিলন নট। এখান থেকে আপনারা দেখেন আমি ই ইকাল টু তাহলে লিখতে পারবো, সাজাই যদি লিখি 1 বাই দেখেন 4 পাই এপসিলন নট, সাজাই লিখছি দেখেন এই যে 4 পাই এপসিলন নট ডট কিউ বাই আর স্কয়ার। এই যে পেয়ে গেলেন এই পয়েন্টে প্রাবল্য। এটা তো আমরা কুলম্বের সূত্র দিয়ে এটা শিখছিলাম, এখনো আসেনি। এবার আসেন এই পয়েন্টে যে কিউ টু চার্জ আছে কতটুকু বল অনুভব করবে।
তা আপনারা সবাই জানেন আমাকে বল বের করতে বলছে, তাহলে এফ ইকাল টু আপনারা জানেন কিউ ই, তাহলে কত চার্জের উপর বল কিউ টু, তাহলে কিউ টু এই পয়েন্টের প্রাবল্য ই। তাহলে এবার আসেন কিউ টুই থাকলো, আর এটা তো 1/4πε0 Q1/r²। যদি সাজায় রাখি তাহলে এফ ইকাল টু 1/4πε0 Q1 Q2/r²। দেখেন তো এটাই আপনাদের সেই কুলম্বের সূত্র কিনা। যদি দুইটা চার্জ, টু চার্জ আর সেপারেট বাই r ডিস্টেন্স, then the force interact between two charges, it will be equal to 1/4πε0 Q1 Q2/r²। I think everyone got it. Actually এটা পরীক্ষায় আসবে না, এটা আমি আপনাকে শেখালাম যে গাউসের সূত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে যাবো, তাহলে এই যে গাউসের সূত্র থেকে আমি আপনাদেরকে কুলম্বের সূত্র প্রতিপাদন করে দেখাই দিলাম। যদি কিছু বুঝে থাকেন আপনারা একটু হ্যাঁ বলবেন, টেনশন। আপনারা যদি বলেন যে দাদা আজকে আমাদের সাফ হয়েছে, ইট উইল বি ক্লোজ, আমি অনেকদিন পর, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য একটা ঘোষণা আছে, ও আপনাদেরকে একটু বলি, আজকে ওই যে একটা গ্রুপ আছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা, বুঝছেন, ওরা আমাদেরকে একটু বলছিল একটা ক্লাস নেওয়ার ব্যাপারে। আমাকে একটা প্রবলেম, আমি স্থির তড়িতের উপরই, বুঝছো, তোমাদেরকে আমি যে ওই টপিকটা পড়াইছি ধারো, কিন্তু ওই টাইপের অঙ্কগুলো মেইনলি অ্যাডমিশন টেস্টে ইম্পর্টেন্ট, আর ওই টাইপের অঙ্কগুলো চলতরিত না পড়লে পারাটা একটু টাফ। হুইটস্টোন ব্রিজ বলে একটাই আছে, তোমরা যদি কেউ মনে করো একটু আপ লেভেলের স্থির তড়িতের দুই একটা অঙ্ক শিখতে চাও, ওই গ্রুপে আমি 2-3টা ক্লাস দেবো, তোমরা দেখে নিও, তাহলে তোমাদের এই চ্যাপ্টারে একদম একাডেমিক এবং অ্যাডমিশন 100% কাভার হয়ে যাবে আর কি, বুঝছো। তোমরা ইয়াতে দেখো, মোটামুটি আমি ক্লাস আজকে বিকাল 5:15 ক্লাস আছে, তোমরা লাইভে, আমি ক্লাস হয়তো বা সেভ দিব না সরাসরি, তোমাদের মতো না, ওইখানে শুধু লাইভেই ক্লাস করতে পারবে আর কি। তো দেখো এবার আমাকে একটু কমেন্টে জানাও যদি বুঝতে পারো, তাহলে আমি এখন আর 10 মিনিটের মধ্যে একটা অঙ্ক করাই তোমাদেরকে ক্লোজ করে দেবো। যদি তোমাদের ধৈর্য থাকে তাহলে আমাকে ওকে লেখো, আর যদি বুঝতে পারো। ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যদি বুঝতে পারেন একটু ওকে লেখেন। তাহলে আমি আপনাদেরকে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখাই। এটা তো বিন্দু চার্জের ক্ষেত্রে গাউসের সূত্রের প্রয়োগ দেখলে, এবার ডিস্ট্রিবিউটেড চার্জের ক্ষেত্রে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আর কি। থ্যাংক ইউ। এই সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট হয়ে যাবে এটা আর কি, ঠিক আছে, দিয়ে তোমার ছেড়ে দিচ্ছি। আজ ফ্রাইডে, তোমাদের অনেকের ব্যস্ততাও আছে। অসীম দৈর্ঘ্যে রিজু, রিজু না বুঝলে ভাই আমি খাঁটি বাংলায় লিখে দিচ্ছি, সোজা তারের ক্ষেত্রে এর আশেপাশের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। অসীম দৈর্ঘ্যের রিজু অথবা সোজা তারের ক্ষেত্রে এর আশেপাশের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। দেখো লেট নাও স্টার্ট। খুবই ভালো লাগবে, লাগতে হবে, আমি যেখানে আছি ভালো লাগবে। দেখো অনেকদিন পর পড়াইতেছ, তোমাদের কাছে আবার একটা ইয়ে নিই, তোমরা আমার জন্য আবার একটু দোয়া করো। আমি খালি সিস্টেমে অসুস্থ হয়ে পড়তেছি। 71 সালের পর প্রথম এই লকডাউনে আমি এত অসুস্থ হইলাম আর কি, বুঝছো, মাঝে মাঝে সিস্টেমে পড়ে যাচ্ছে আর কি। তোমরা আমার জন্য একটু প্রাণ খুলে ভাই দোয়া করো, কারো কাছে ভুল ত্রুটি হলে মাপ টাপ করে দিও আর কি, তো যাতে আর কি সুস্থ হয়ে দেয় আর কি, ঠিক আছে। তো একটু করে সবাই যে যার অবস্থান থেকে
যার ধর্ম মতে আমাকে একটু প্রার্থনা করে দিও আর কি, সৃষ্টিকর্তাকে বলে মাপ টাপ করে দিও, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আর কি মাপ করে দিতে বললো আর কি। তো যাই হোক আর কি চলে আসছে, তবে এখন আপাতত ওকে আর কি, বুঝছো, এটা তোমাদের দোয়াতেই সম্ভব হয়েছে। আরেকটু চাই মানে সেই পূর্বের ফোর্সটা আর কি, বুঝছো, যে একটানা 10 ব্যাচ নিয়েও টায়ার্ড হবো না, এই টাইপের আর কি। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দেখুন আপনারা অসীম দৈর্ঘ্যের রিজু অথবা সোজা তারের ক্ষেত্রে আশেপাশের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তো দেখেন আপনাদেরকে একটু আমি যা যা বলি কথাগুলো শুনে, আমি কিন্তু বারবার বলছি ইট সিমস টু বি লিটল বিট হার্ডার, it seems to little bit harder at first glance in the application of Gauss theorem, but finally it will be very easy and very interesting to you, and it is a wonder, it is the another name of love, and it is the another part of your loving in physics. তো যাই হোক আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, শব্দগুলোর সাথে আপনারা পরিচিত হবেন। দেখেন এই তারটা অনেক লম্বা, অসীম বলে কিছু না, অসীম কোনো সংখ্যা নেই, অনেক লম্বা। আপনি যে পয়েন্টে প্রাবল্যটা বের করবেন সেই পয়েন্টের তুলনায় এই তারটা অনেক লম্বা, এই তার থেকে এই বিন্দুর দূরত্বটা। তো আপনি কল্পনা করেন এরকম, আচ্ছা আপনি এই জায়গাতে রাখলেন, আপনারা এটা প্র্যাকটিস করবেন, এগুলো জিনিস শিখবেন, বুঝছেন, এগুলো ফিজিক্সের খুবই ইম্পর্টেন্ট থিওরেম। এই জিনিসটা দৈর্ঘ্য ছোট, আপনি তখন অনেক দূর থেকে দেখছেন, এটা মাপতেছেন, কিন্তু যে এটা কাছে আসতে আসতে আপনি যদি আপনি একদম চোখের কাছে নিয়ে নেন, আপনার মনে হবে এই জিনিসটা অসীম, তখন মনে হবে উপরের দিকেও অনেক আছে, নিচের দিকেও অনেক আছে। তো ওইটাই আর কি, যদি একটা তারের দৈর্ঘ্যটা, তারটার যে পয়েন্টে প্রাবল্য বের করছেন সেই পয়েন্টটা যদি তারের কাছাকাছি হয়, তখন এই তারটাকে মোটামুটি আমরা অসীম বলে দিতে পারবো। তাহলে অসীম না হলেও হবে যে যদি যে বিন্দুতে প্রাবল্য বের করছি সেই বিন্দুর দূরত্বের তুলনায় তারের দৈর্ঘ্যটা বেশি হলেও অসীম বলা যাবে। আশা করি বুঝতে পারছেন এই তারের দৈর্ঘ্য ইয়েতে। তো আলটিমেটলি একটু শুনেন, আমি যে পয়েন্টে প্রাবল্য বের করবো আর কি, তো আমি এই পয়েন্টে প্রাবল্য বের করবো। তার আগে শুনেন, এটা একটা তার, কিন্তু এই তারে চার্জ দিছি, তো চার্জ দিলে তো আর তারের একটা পয়েন্টে থাকবে না, চার্জটা তারে ছড়িয়ে গেছে। তো ছড়িয়ে গেছে, আমি একটু আগেই বলছি তার, গোলক, প্লেন, এগুলো সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউটেড হয়। সিমেট্রিক্যালি চার্জটা দেখতেই পাচ্ছেন, এটাতে কোনো এবড়ো থেবড়ো তার না, একটা সোজা তার। এই জন্যে যদি এরকম বাঁকা হতো তাহলে আমি কিন্তু এই তারটাতে বলতে নাও পারতাম যে সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, তখন সেক্ষেত্রে গাউসের সূত্র ঠুমাসটা প্রয়োগ করা, অন্তত আপনারা পারবেন না। তো এটা দেখেন আপনি আলটিমেটলি আমাদের এটা হচ্ছে সেই সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। এখন দেখেন এখানে কত চার্জ আছে এটা বলা টাফ, বিকজ এর দৈর্ঘ্য অনেক। কিন্তু আমরা একটা জিনিস বলতে পারবো, দেখেন যখন একটা দেশে অনেক জনসংখ্যা হয়ে যায়, তখন আমরা অনেক জনসংখ্যা না বলে একটা দেশের জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা 15 ধরেন এরকম 20,75,751 এরকম বলা অনেক টাফ। এরকম বললাম 15,20,71,713 জন, মনে রাখাটা। ওর চাইতে যেটা সহজ, 1 ঘনমিটারে জনসংখ্যা বললেন 1100 জন, 1300 জন, 370 জন, এটা সহজ। তো ঠিক একইভাবে এখানে কতখানি চার্জ আছে এটা আমরা বলবো না, না বলে আমরা এখানে যে শব্দটা ব্যবহার করব, এর একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে। তো একক দৈর্ঘ্যে যে চার্জ, এটাকে আমরা বলি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। শব্দটা শিখে রাখেন, কাজে দিবে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। আমি ধরে নিচ্ছি এর একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ ল্যামডা। বাংলা করলে দাঁড়ায়, লিনিয়ারের বাংলা হচ্ছে রৈখিক চার্জ, বন্টিত চার্জ, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। অথবা আর একটাও বলে লিনিয়ার চার্জ ডেনসিটিও বলে, এটাও বলে ডেনসিটি, ঘনত্ব, রৈখিক চার্জ ঘনত্ব। শব্দটা মনে রাখেন, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমি ধরলাম এর একক দৈর্ঘ্যে ল্যামডা চার্জ আছে। এখন এই পয়েন্টে প্রাবল্য বের করবো, কিন্তু ইয়ে দিয়ে তো হবেই না, কুলম্বের সূত্র। কেন কুলম্বের সূত্র? দেখেন আপনি কি করবেন, এই চার্জের জন্য এখানে প্রাবল্য বের করবেন, এটার জন্য প্রাবল্য, এটার জন্য, এটার জন্য, এটা কোটি কোটি প্রাবল্য হবে, আপনি ভেক্টর যোগ করতেই পারবেন, ওর মধ্যে এখানে অ্যাঙ্গেলই হিসাব করতে পারবেন না। সহজ উপায় গাউসের সূত্র, ভালোবাসার আরেক নাম গাউস। চলে আসেন, তো চলে আসি যেখানে আমরা যে পয়েন্টে, এই পয়েন্টে প্রাবল্য বের করি, এই পয়েন্টের নাম পি। তো ওর মধ্যে গাউসিয়ান সারফেস কল্পনা করতে। তো গাউসিয়ান সারফেস আমি মনের কথা বলে দিচ্ছি, মানুষের বলবেন না। গাউসিয়ান সারফেস হয় গোলক হবে না সিলিন্ডার। এখন আমি যদি এই বিন্দু কেন্দ্র করে একটা গোলক অঙ্কন করি, দেখেন তো গাউসিয়ান সারফেসের শর্ত পূরণ করে কিনা। এখান থেকে এই দূরত্ব আর, এটাও না হয় আর মানলাম, এটা আর, এগুলো না হয় দূরত্ব ঠিক আছে, সকল পয়েন্টের দূরত্ব। কিন্তু আপনি কোন দেখি
এই পয়েন্টে থেটা, এই পয়েন্টের থেটা, এই পয়েন্টের থেটা, এগুলো কিন্তু বিভিন্ন দিকে। কারণ আরও একটা জিনিস, সকল পয়েন্টের দূরত্ব এক হচ্ছে না। আপনি আর একটা জিনিস লক্ষ্য করেন, সরি আমি ভুল বলছি ভাই, দূরত্বই এক হবে না। এখান থেকে এই দূরত্ব যা, এই ইয়া থেকে এই দূরত্ব এক না, এখান থেকে এই দূরত্ব আর এক। তো দূরত্ব যদি আলাদা হয়ে যায় তাহলে এই পয়েন্টে প্রাবল্য, এই পয়েন্টে প্রাবল্যগুলো কিন্তু এক হবে না, তাহলে গোলক নেওয়া যাবে না। তাহলে আমাদের হাতে অ্যানাদার অপশন, আমাদের হাতে যে অপশন আছে, আমাকে একটা ওই বিন্দুর মধ্যে দিয়ে ওই দূরত্বের সমান, ওই যে পরিমাণ দূরত্ব, বুঝছেন, ওই দূরত্বটাকে ব্যাসার্ধ কল্পনা করে একটা হয় গোলক না হয় সিলিন্ডার। এবার আমরা সিলিন্ডার কল্পনা করব। তাহলে একটা ভাই সিলিন্ডারের দৈর্ঘ্য কতটুকু, এটা আপনার ব্যাপার। তাহলে এপার যদি আর থাকে, এপারও আর নেবেন, কিন্তু ব্যাসার্ধটা এর দৈর্ঘ্যের সমান হবে। এবার চলে আসেন, আমি নিয়ে নিলাম মোটামুটি এরকম। ভাই দৈর্ঘ্য, আমি বারবার বলছি দৈর্ঘ্যের সাথে তো কোনো সম্পর্কই নাই, আপনি বড় নেন ছোট নেন যায় আসে না, কিন্তু আপনি একটা ক্লোজ সারফেস কল্পনা করে নিন। এই যে আমাদের সেই ক্লোজ সারফেস কল্পনা করে নিলাম। এবার সিলিন্ডার, ওই যে বলছিলাম এগুলো গাউসে, এটা একটা গাউসিয়ান সারফেস, এটা এই পুরাটা মিলে একটা গাউসিয়ান সারফেস, আবার এটা ভাঙে ভাঙে করবো, এটা একটা গাউসিয়ান সারফেস। এইটা এখন একটু লক্ষ্য করেন, হেল্প করেন আমাকে, বলেন তো এখানে যদি চার্জ থাকে তাহলে এই চার্জ থেকে বলরেখা বের হবে। আপনারা সবাই, আমি এর আগে শিখাইছিলাম, আপনারা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে এইভাবে চার্জ থাকলে বলরেখাগুলো কখনো এরকম হতে হবে, কারণ এরকম হলে বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে ফেলবে। তাহলে একটা আপনার পরিবাহী চার্জিত তার থেকে বলরেখাগুলো অবশ্যই সমান্তরাল হবে, তার মানে এখানকার তড়িৎ ক্ষেত্রটা সুষম হবে। তাহলে এই এখান থেকে বলরেখা বের হচ্ছে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, বলরেখাগুলো বের হচ্ছে, বলরেখাগুলো বের হচ্ছে, চলে আসলো। এবার আপনারা আমাকে একটা হেল্প করেন, এটা ল্যামডা। এই পয়েন্টে দেখেন তো গাউসিয়ান তলের শর্তগুলো মাপছে কিনা। প্রথম শর্ত ছিল গাউসিয়ান তল হতে হলে ইট উইল বি ক্লোজড, হ্যাঁ এটা ক্লোজড। সেকেন্ড স্টেপ, ই উইল বি সেম। এখন দেখেন তো এই তার থেকে এই বিন্দুর দূরত্ব, এই গাউসিয়ান তলের উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সেম। এই তলের ক্ষেত্রে, এই তলের ক্ষেত্রে, এই তলের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব দেখেন গাউসিয়ান তলের ক্ষেত্রে কিন্তু সেম। সুতরাং প্রাবল্যও কিন্তু এই গাউসিয়ান তলের উপর প্রত্যেকটা বিন্দুর প্রাবল্য সেম হবে। এবার আসেন আরেকটা যে জিনিসটা নিয়ে আপনাদের প্রবলেম হবে, থেটা। এবার আসেন এই জায়গায় দেখেন তো এটা ই এর ডিরেকশন। এখন আমি যদি ডিএস এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করি, বারবার বলছি যে ডিএস মানে তল ভেক্টর, কোনো তলের উপর ক্ষুদ্র অংশকে আমরা ভেক্টর রূপে কল্পনা করতে, এবং ডিএস এর দিক হবে এই তলের উপর। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা একটা গোলক কল্পনা করেন, আরে ভাই এটা একটা গোলক, এই যে এটা একটা গোলক, সরি সিলিন্ডার। তো এই সিলিন্ডারের উপর আমি যদি একটা তল কল্পনা করি, তাহলে এই তল ভেক্টর হবে তলের সাথে লম্ব, তাহলে এর দিকটাও কিন্তু এই ডিএস এর দিকটাও কিন্তু এই দিকে হবে। এবার লক্ষ্য করেন, এর উপর যদি আমি একটা তল কল্পনা, বলেন তো এর উপর যদি আমি তল কল্পনা করি, বারবার বলেছি তল ভেক্টরের দিক তলে, তাহলে এখানে যদি আমি একটা তল কল্পনা করি তাহলে ডিএস হবে উপরের দিকে। এখানে যদি আমি একটা তল কল্পনা করি, ডিএস এর দিক হবে এই দিকে। শুনেন, আগে ভালো করে শুনেন, কথাটা আগে শুনতে হবে। আমি বারবার বলছি গাউসিয়ান সারফেস, ইট উইল বি এ কম্বিনেশন অফ মেনি সারফেস। এতে যেমন এটা একটা গাউসিয়ান তল, কিন্তু এটা অনেকগুলো তলের সমষ্টি, এই তল, এই তল। কেন দেখেন, এর প্রতিটা পয়েন্টে ডিএস কিন্তু বাহির দিক, ইটাও বাইরের দিক, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ই আর ডিএস এর অন্তর্গত কোণ। এই বক্রতলের ক্ষেত্রে, এই বক্র অংশের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ই আর ডিএস এর অন্তর্গত কোণ 0 ডিগ্রি, কিন্তু এই ফ্ল্যাট অংশের ক্ষেত্রে ইটাই বরাবর, এই যে ইটাই বরাবর, কিন্তু ডিএস এদিক 90 ডিগ্রি, প্রত্যেকটা পয়েন্টে থেটা সেম। তাহলে এই তলের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে থেটা 1, এই তলের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে থেটা 1, এই তলের ক্ষেত্রে। তাহলে পুরাটা এখানে একটা গাউসিয়ান তল বললে হবে না, কারণ গাউসিয়ান তল হতে হলে প্রত্যেকটা পয়েন্টে থেটা সেম হতে হবে, ই আর ডিএস এর অন্তর্গত। কিন্তু এই জায়গায় 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে এই পুরাটা মিলে একটা তল বলা যাবে না। কিন্তু আমরা আলাদা আলাদা করি, এটাকে একটা গাউসিয়ান তল, এটাকে একটা গাউসিয়ান তল, এটাকে একটা গাউসিয়ান তল বললে আমাদের শর্তগুলো, কারণ এটাও একটা ক্লোজড, এটাও একটা ক্লোজড, এটাও একটা ক্লোজড। এবার আসেন স্টেপ, তার মানে আমাদের শর্ত মেনে নিছে এটা ক্লোজড। ই এর মান এই তলের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সমান, এই তলের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে, এদের ক্ষেত্রে ই এর মান এদের মধ্যে সমান, এদের ক্ষেত্রে ই এর মান এদের মধ্যে সমান। কারণ আপনি কল্পনা করেন তারের চারিপাশে, এই যে এটা তারের চারিপাশে তখন একটা গোলক কল্পনা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব সেম, ফলে প্রাবল্য সেম হবে। আবার এই দিকের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব সেম,
ফলে প্রাবল্য সীমা হবে। ফলে এদের উপর প্রাবল্যের মান যা, এই দিক ক্ষেত্রে প্রাবল্যের মান তাও নাও হতে পারে, এদিকের ক্ষেত্রে প্রাবল্যের মান তাও নাও হতে পারে, কিন্তু এই অংশের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান সমান, এই অংশের ক্ষেত্রে থিটার মান হতে। এবার আসেন, স্টেপ 1 শেষ। স্টেপ 2 আমাদেরকে যেটা বের করতে হবে কোনো কথা ছাড়া, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। কিন্তু আগেই বলে নিছিলাম একটা শর্ত, যদি ক্লোজ ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এফ এক্স হয় ডিএক্স, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশনটাকে ভেঙে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে, তো আলটিমেটলি আমি দেখেন এটাকে ভেঙে লিখবো, তাহলে এটা কি ইন্টিগ্রেশন অফ, এটা আপনি দেখেন এটা মানে ফ্লাক্স, মোট ফ্লাক্স, তো এর ভিতরে চার্জ থাকলে এর ভিতর তো মোট যে পরিমাণ ফ্লাক্স বের হবে সেটা এই তলের মধ্যে দিয়ে বের হওয়া ফ্লাক্স, এই তলের মধ্যে দিয়ে ফ্লাক্স, এই তলের মধ্যে দিয়ে ফ্লাক্সের সমষ্টি। তাহলে এই তলের মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স বের হবে, ই ডট ডিএস এই তলের ক্ষেত্রে। এখানে আর ক্লোজ ইন্টিগ্রেশন দিব না, কেন দিব না, কারণ এটাকে আমি ভেঙে দিচ্ছি ই ডট ডিএস, কিন্তু এখানে আমি তলের নামটা দিয়ে দিলাম এই অংশের ক্ষেত্রে, তো এই তলের নামটা দিলাম কার্ভ, বক্র তলের ক্ষেত্রে ফ্লাক্স এটা। এবার আসেন ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্সের সমষ্টি মোট ফ্লাক্স। এবার আসেন এই অংশের ক্ষেত্রে, এই অংশের ক্ষেত্রে আমি আবারও বলছি, কোনো তলের মধ্যে দিয়ে কত ফ্লাক্স বের হয়েছে, কোনো তলের মধ্যে দিয়ে, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে কত ফ্লাক্স বের হয়েছে এটা যদি জানতে চান, তাহলে ওই তলের ওই পয়েন্টে প্রাবল্য, আমি ধরলাম প্রাবল্য, এর ক্ষেত্রে ইটা একটা ভেরিয়েবল, এই ই আর এই এর মান সমান নাও হতে পারে, ই ডট ওর উপর ক্ষুদ্র অংশ কল্পনা করবেন ডিএস করে ওটাকে ইন্টিগ্রেশন করবেন, ই ডট ডিএস মানে এতটুকুর মধ্যে দিয়ে ফ্লাক্স, আর ইন্টিগ্রেট করলে পুরাটার মধ্যে দিয়ে ফ্লাক্স। এবার চলে আসেন অন দ্য সেম প্রসিডিউর, এটার নাম আমি দিলাম, এটার নাম হচ্ছে টপ ফ্ল্যাট, ফ্ল্যাট মানে সমতল, এই উপর থেকে দেখলে একটা গোল সিলিন্ডারের উপর থেকে দেখলে তো সমতলই মনে হয়, টপ ফ্ল্যাট, ড্রামের উপরে আমরা বসি মাঝে মাঝে, টপ ফ্ল্যাট এটার ক্ষেত্রে। তাহলে এই তলের মধ্যে কতটুকু ফ্লাক্স বের হয়েছে এটা যদি জানতে চাই, তাহলে ই ডট ডিএস, এটার নাম টপ বটম, শেষের পথে। এবার একটু লক্ষ্য করে দেখো, ই ডট ডিএস এই পয়েন্টে ই এর মান, সকল পয়েন্টে ই এর মান আমি ধরলাম, এই পয়েন্টে ই এর মান ই, তো ই ডিএস দেখেন তো ই ডিএস একই দিকে, তাহলে এখানে কিন্তু ভাই আমাকে একটু বেশি জায়গা লাগবে, আমি এইদিকে সরে আসলাম, এটাকে ই ডিএস cos 0 ডিগ্রি প্লাস, এটার ক্ষেত্রে আসেন তো ই এই দিকে, কারণ বলরেখাগুলো যেদিকে প্রাবল্যের দিক সেদিকে, চার্জগুলো এইভাবে থাকলে বলরেখাগুলো এইভাবে বের হবে, টুথব্রাশ, টুথব্রাশের মতো কল্পনা করেন, টুথব্রাশের মতো বলরেখাগুলো বের হয়ে যাবে। ই ডিএস এর অন্তর্গত কোণ 0, তাহলে ই ডিএস cos 0, আপনারা সবাই জানেন 90 ডিগ্রি হলে দুইটা ভেক্টর অন্তর্গত কোণ ডট গুণন 0 হয়, না লিখলেও হতো cos 90। এটার ক্ষেত্রেও তাই, ডিএস নিচের দিকে, ই এই দিকে, ই অলওয়েজ এই দিক, খালি কল্পনা করবেন তার সাথে লম্বভাবে বাইরের দিকে, ডিএস যে তলে কল্পনা করবেন তার সাথে লম্বভাবে বাইরের দিকে, ই ডিএস cos 90, এটার মানও 0, এটার মানও 0, তাহলে এটা 0, এটাও 0, তাহলে শুধু থেকে গেল এটা, তাহলে আমি ইটাকে যদি বের করে দিই তাহলে থেকে গেল ডিএস। ডিএস আপনারাই বলেন, ডিএস মানে হচ্ছে এই যে এর উপর ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পুরাটা যদি যোগ করি তাহলে আমি এই পুরা বক্রতলের ক্ষেত্রফল পাবো। এখন আমি একটা কাজ করে দিব, একটু ধরেন এই যে আপনাদের বলছিলাম যে এটার দৈর্ঘ্য, এই যে তলটা কল্পনা করছেন, আপনি যে সিলিন্ডারটা কল্পনা করছেন, আমি ধরে নিলাম এর দৈর্ঘ্যটা এল, এর ব্যাসার্ধ তো এর দূরত্বের সমান যদি আর হয়, তাহলে এর দৈর্ঘ্য এল আর এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই বক্র অংশের ক্ষেত্রফল, এটা কিন্তু এই যে কোন অংশের, দেখেন এটা কিন্তু কোন অংশের ক্ষেত্রে, এটা কিন্তু কার্ভ অংশের ক্ষেত্রে 0 ডিগ্রি, তাহলে কার্ভ অংশের ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল যোগ করলে মোট ক্ষেত্রফল, তো মোট ক্ষেত্রফল আমি নাম দিলাম, এই ডিএসকে ইন্টিগ্রেট করলে এস, ডিএস দ্বারা এর ক্ষুদ্র অংশে, এস মানে পুরো অংশের ক্ষেত্রফল, তো পুরো অংশের ক্ষেত্রফল একবারে লিখে দিলাম, মানে ডিএসকে ইন্টিগ্রেট করে এসি হয়েছে, কিন্তু এস এর সূত্র আমরা আগে থেকেই জানি, আপনারা সবাই জানেন 2πRL, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, এডি মানেই তার মানে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। পেয়ে গেলাম, স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2 হয়ে গেল, স্টেপ 3, এর ভিতর কত চার্জ আছে, আচ্ছা কিউ ইনসাইড, এর ভিতর এই যে
গাউসিয়ান তলের মধ্যে কতটুকু চার্জ আছে বলেন তো? আমি তো এখানে কত চার্জ আছে জানি না, কিন্তু একটা জিনিস জানতাম, লিনিয়ার চার্জ ডেনসিটি। এর একক দৈর্ঘ্যে চার্জ থাকে ল্যামডা, একক দৈর্ঘ্যে চার্জ থাকে ল্যামডা। তাহলে বলেন দেখি, একক দৈর্ঘ্যে যদি 1 মিটারে চার্জ থাকে ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যে চার্জ থাকবে কতটুকু? বুঝতেই পারছেন ল্যামডা এল। তাহলে এই যে এতটুকুর ভিতরে চার্জ আছে কিন্তু ল্যামডা এল পরিমাণ। এবার চলেন আমরা গাউসের সূত্র প্রয়োগ করে দিব। তাহলে গাউসের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে ফাইনালি গাউসের সূত্র ই ডট ডিএস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন কিউ ইন বাই এপসিলন নট। আমি আগেই বের করে নিছি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ইডিএস, এটা মানে ই 2 পাই আর এল। কিউ ইন আগেই বের করে নিলাম ল্যামডা এল এপসিলন নট, এল এল কাটা। ফাইনালি ই ইকাল টু 1 বাই 2 পাই এপসিলন নট ল্যামডা বাই আর। এটাই ফাইনালি সূত্র। এটাই একটা, যদি সরু তারের চার্জ দেন তাহলে সরু তার হতে আর দূরত্ব, আমি আবারও বলতেছি এটা সূত্র, কিচ্ছু জানা লাগবে না, যারা কিছু বুঝেননি এটা মনে রাখেন। সরু তার হতে আর দূরত্বে, সরু তারের ডিস্ট্রিবিউটেড আর দূরত্বে কোনো পয়েন্টে প্রাবল্য বের করার সূত্র এটা। আর ল্যামডা মানে এটা মনে রাখবেন, এই বস্তুটাতে যদি মোট কিউ চার্জ থাকতো আর এই বস্তুটার দৈর্ঘ্য যদি এল হতো, তাহলে ল্যামডা ইকাল টু কিউ বাই এল। একটু একটা জিনিস বলে দিই ছেলেপেলে, শোনো ভালো করে বাবা। অনেক ক্ষেত্রে সরাসরি ল্যামডা দিয়ে থাকতে পারে, অথবা এই যে দেখো আমি একটু আগে যেটা লিখছিলাম কিউ ইকাল টু ল্যামডা এল, তাহলে ল্যামডা ইকাল টু কিউ বাই এল। যদি বলে যে 5 মিটারে 10 কুলম্ব চার্জ আছে, তাহলে 1 মিটারে কত, এটা এখান থেকে বের করবা, করলে অঙ্ক হয়ে যাবে। যারা বুঝেছো কমেন্ট করো, আর পড়াবো না আজকে, মোটামুটি এই পর্যন্ত। আর একটু হয়তোবা তোমাদের সাথে কথা হবে। যারা বুঝেছো কমেন্টে লেখো ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শোনো ভাই, এগুলো জিনিস সবাই বুঝতে চায় না, তোমরা যে বুঝার আগ্রহ দেখাইছো এটাই অনেক বড় ব্যাপার আর কি। ধন্যবাদ যারা বুঝছো সবাই। এই ইয়েটা আবার তোমরা, আমি আরেকবার 2 মিনিট দাঁড়াও, আমি একবার রিপিট দিচ্ছি 2 মিনিট জাস্ট। আমি তোমাদেরকে এটা বলি, ভালো করে বুঝো, যে একটা এরকম যদি ডিস্ট্রিবিউটেড চার্জ দেওয়া থাকে, এর আশেপাশের কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে বললে, তোমাকে ওই পয়েন্টের মধ্যে দিয়ে আগে এই প্রাবল্যর সাথে ফ্লাক্সের সম্পর্ক আছে, আগেই বলছিলাম। আমি যদি বের করতে পারি ফ্লাক্স, তাহলে ওইখান থেকে প্রাবল্য বের করতে পারবো। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এর ভিতর দিয়ে কত ফ্লাক্স বের হচ্ছে এটা জানার জন্য আমাকে একটা বদ্ধ তল কল্পনা করতে হবে। তো এই বদ্ধ তলগুলো হয় গোলাকার হবে, না হলে সিলিন্ড্রিক্যাল হবে। তো দেখবে এই জিনিসটা দেখতে কেমন বলতো, তার দেখতে কেমন? দেখো বিন্দু দেখতে গোলকের মতো, তার দেখতে সিলিন্ডারের মতো। তাই তার দেখতে যেমন তুমি তল কল্পনা করবে, ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তেমন তোমার ইচ্ছা মতো একটা ইয়ে কল্পনা করলে, এটা ধরো নাম দিয়ে দিলাম এল। এই তারের দৈর্ঘ্য তার চাইতেও বেশি। আর আমি কল্পনা করে নিয়েছিলাম এর প্রতি 1 মিটারে চার্জ আছে ল্যামডা, তাহলে এখানে মোট চার্জ ছিল, এই এতটুকুর মধ্যে মোট চার্জ ছিল ল্যামডা এল। তাহলে এখান থেকে কি পরিমাণ ফ্লাক্স বের হচ্ছে এটা জানতে হলে, ফ্লাক্স 3 দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। তো এই মোট ফ্লাক্সকে আমরা লিখে এইভাবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। তো এটাকে আবার ভেঙে লেখা যায়, এই তলের ফ্লাক্স, এই তলের ফ্লাক্স, এই ফ্লাক্স, তখন এইভাবে লেখা যাবে ই ডট ডিএস যোগ ই ডট ডিএস যোগ ই ডট ডিএস। এবং এটা কার্ভ, এটা ফ্ল্যাট, এটা ফ্ল্যাট। এবং এই যে ডিএস, এই ক্ষেত্রে এইটা এই দিকে, এই এর উপর ডিএস কল্পনা করলে এই দিকে, এর ক্ষেত্রে ডিএস এই দিকে, কিন্তু প্রাবল্য অলওয়েজ বলরেখা বরাবর, আর বলরেখাগুলো এই দিকে। ফলে এই তলের ক্ষেত্রে ইডিএস এর অন্তর্গত কোণ 90, এর ক্ষেত্রে 90, তাই এই 2 টার্ম 0 হয়ে গেছে। শুধু টিকে ছিল এইটা, কিন্তু ইডিএস মানে ডিএস এর অন্তর্গত কোণ 0 ডিগ্রি, cos 0, তাহলে এটার মান 1। আর ই এর ক্ষেত্রে বলছি যে ই প্রত্যেকটা গাউসিয়ান সারফেসের বৈশিষ্ট্য এটা, যে কোনো গাউসিয়ান সারফেসের যে কোনো অংশের উপর, হয় পুরো অংশের উপর অথবা যে কোনো অংশের উপর, প্রাবল্যের মান সেম হতে হয়। প্রাবল্যের মান সেম, তাই ই কনস্ট্যান্ট বের করে দিছি। ডিএসকে ইন্টিগ্রেট করলে এস হয়, এস মানে পুরাটার ক্ষেত্রফল। তা আমি তো ইনক্লোজড করি না, আমি শুধু এই অংশের বের করছি। এই অংশের ক্ষেত্রফল 2 পাই আর এল, এটাকে কম্পিউটেড করে আমি উত্তর বের করছি। বুঝতে পারলে কমেন্ট করো। এবার আমি এই গ্রুপে শেয়ার দিয়ে দেবো, না ক্লাসটা, ওই ক্লাসটা তোমাদের গ্রুপে শেয়ার দিয়ে দেবো নি।
তোমরা থাকো সবাই, কমেন্ট করো বুঝতে পারলে, বলো, কমেন্ট দাও, কমেন্ট দাও, বুঝতে পারলে কমেন্ট করো। লেডিস এন্ড জেন্টলম্যান, বুঝতে পারলে কমেন্টে জানান আমাকে। ওকে, এত ওকে কম কেন? কি করলাম তাহলে, কি পেলাম? ওকে, থ্যাংক ইউ, যাও, ভালো থাকো সবাই।